নিঃসন্দেহে জিগির উস্কে দেওয়ার জবাব পরবর্তী তৃণমূলের বক্তা দেবেন, কিন্তু তিলোত্তমা একটা সংশয় প্রকাশ করলো যে সত্যি ভিন রাজ্যে এই বাঙালি শ্রমিক নিগ্রহের ঘটনা যদি ঘটে থাকে। খানিকক্ষণ আগেই দেবাংশু উল্লেখ করেছে, সেই জন্য আমার বলে নেওয়া প্রয়োজন যে তিলোত্তমা এর আগে আমারই অনুষ্ঠানে গত সপ্তাহে বলেছিল যে বাংলায় কথা বলার জন্য নিগ্রহের যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেগুলো উড়ো খবর। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেছিলাম যে খবরগুলোর মধ্যে নিঃসন্দেহে দু একটা নির্জলা মিথ্যাচার, এখানে আমি তিলোত্তমার সঙ্গে একমত যে নির্জলা মিথ্যাচার, এরম কিছু ঘটেইনি, প্রমাণিত হয়ে গেছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে। সেই রকম বাঙালি নিগ্রহের বহু খবরই কিন্তু সঠিক এবং জেনুইন। কতগুলো উদাহরণ দেব। ধরুন 10ই জুন মুম্বাই পুলিশ বাংলাদেশি সন্দেহে 5 জন বাংলাভাষীকে আটক করলো এবং বিএসএফের মাধ্যমে তাদের শটান বাংলাদেশে ফিরিয়ে দিল। অত্যন্ত লজ্জাজনকভাবে তাদের মধ্যে থেকে 3 জনকে আবার বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে, কারণ তারা আমার আপনার মতোই বৈধ ভারতীয় নাগরিক। একজন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা, একজন ওই মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা, আরেকজন বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা। একটা সভ্য গণতান্ত্রিক দেশে একজন নাগরিকের সঙ্গেও, আই রিপিট, একজন নাগরিকের সঙ্গেও এই ভয়ঙ্কর অন্যায় হবে কেন? আর শুধু তো মহারাষ্ট্র নয়, আসাম থেকেও যাদের ঠেলে বাংলাদেশে পাঠানো হয়েছে, পরে ভুল বুঝতে পেরে 4 জন ভারতীয় নাগরিককে ফিরিয়েও নেওয়া হয়েছে। এদের মধ্যেই একজন ছিলেন, আমি দেখছিলাম 51 বছরের খৈরুল ইসলাম, পেশায় সরকারি স্কুলের এই শিক্ষককে চোখ বেঁধে হাত বেঁধে একটা ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ভারত বাংলাদেশ সীমান্তে। তারপর এই মধ্যবয়সী শিক্ষককে আমরা এই তথাকথিত বড় বড় কথা যখন বলি না মানুষ গড়ার কারিগর শিক্ষকরা, তো সেই মানুষ গড়ার কারিগরকে দু দেশের মধ্যে থাকা নোম্যান্স ল্যান্ডে কার্যত ঠেলে পাঠিয়ে দেওয়া হয়। একটা গোটা দিন প্রচণ্ড রোদের মধ্যে ওই শিক্ষককে খোলা মাঠে দাঁড়িয়ে থাকতে হয়। পরে আসাম সরকার ভুল বুঝতে পেরে মামলা চলছে ইত্যাদি, তাকে ফিরিয়ে নেয়। এ কি কোনো সভ্য দেশে হতে পারে? আর দুর্ভাগ্য, একটা সংক্রামক ব্যাধির মতো এই বাঙালি নিগ্রহের এই অসুস্থ প্রবণতা, যারা বলছেন যে শুধু বিজেপি শাসিত রাজ্য হচ্ছে, না, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, উড়িষ্যা, রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্য যেরকম আছে, সম্পূর্ণ অবিজেপি শাসিত রাজ্য, যে ঘটনাচক্রে আবার যে রাজ্যগুলোর সরকার এবং শাসক দলের সঙ্গে আমাদের এখানকার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের খুব ভালো সম্পর্ক, সেই পাঞ্জাব আর তামিলনাড়ুতেও ছড়িয়ে পড়ছে। কোনো সন্দেহ নেই যে এই বিষয়ে আরও সরব প্রতিবাদ প্রয়োজন। যাই হোক, আমার পরের বক্তা বর্ষীয়ান তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি আনন্দ। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব, উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী এবং এবিপি আনন্দের মধ্যে দিয়ে, সম্প্রচারের মধ্যে দিয়ে যে লক্ষ লক্ষ মানুষ আজকের অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে যুক্তিতর্ক অনুষ্ঠান চলছে। আমি বোধহয় 6 নম্বর বক্তা, না 7 নম্বর, 6 নম্বর। আমি চেষ্টা করব আমার বক্তব্য যথা সংক্ষিপ্ত রাখার, এবং যে বক্তারা যা বলে গেছেন যদি তার কম রিপিটেশন হয়। তার কারণ যারা শুনছেন, আমারই এখানে শুনতে শুনতে অনেকগুলো কথার যখন রিপিটেশন হচ্ছে, একটা ক্লান্তি বোধ আসে। সুতরাং সে জায়গাটায় আমার একটা সুবিধা হবে, সেটা হচ্ছে যে 16 মিনিট দেবাংশু নিয়েছে, তুমি চেষ্টা করলে সেটা ক্রস সাবসিডাইজ করতে পারো। না, আপনি বললে আমি এখনই মাইক ছেড়ে চলে যেতে পারি, পুরোটাই কভার করে রসিকতা করলাম। আজকের যেটা ইস্যু, আমি আবার বলছি, যারা বক্তৃতা করেছেন সবাই এখানে প্রাজ্ঞ ব্যক্তিত্ব, রাজনৈতিক অরাজনৈতিক যে স্তরেরই হোক না কেন, তাদের সবাইকে আমি সম্মান জানিয়েই বলছি। আমি তাদের কথার রিপিটটা করতে চাইব না যতটা সম্ভব। এখানে মূলত দুটো ইস্যু উঠে এসছে, আমি যেটা বুঝতে পারছি ওনার ক্যাপশনের মধ্যে দিয়ে। একটা হচ্ছে ভাষা, বাংলা ভাষা, এবং আরেকটি হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিপোর্ট, যার মাধ্যমে বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে ভারতবর্ষের নাগরিকতা প্রমাণের। রিভিশন, ও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, রাইট ইউ আর। আমি কি রিপোর্ট বলে ফেলেছি? মার্জনা করবেন। হ্যাঁ, রিপোর্টটা বেরোবে খসড়া তালিকায় 1 আগস্ট।
আমি প্রথমেই বলছি যে আজকে এমন একটা অবস্থার মধ্যে এসে আমরা পড়েছি যে এখানে অতুল প্রসাদ সেনকে আমি স্মরণ করব, বিখ্যাত কবি বাংলার। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আজ সেই বাংলা ভাষাটাই সন্ত্রাসের মুখে গিয়ে পড়েছে সারা দেশ জুড়ে, সন্ত্রাসের মুখে গিয়ে পড়েছে। বাংলা ভাষায় কথা বললে সে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বললে সে রোহিঙ্গা মুসলমান, রোহিঙ্গা মুসলমান। খেয়াল রাখবেন, রোহিঙ্গা মুসলমানরা কারা? এটা কি মঙ্গল গ্রহ থেকে এসছে? একদম নয়। বর্মায় বা ব্রহ্মদেশে, মায়ানমার, তাদের ওখানকার যে মুসলিম সমাজ আছে তাদেরকে রোহিঙ্গা বলা হয়। সারা পৃথিবীতে রোহিঙ্গা মুসলমানের সংখ্যা কত? যেটা ইউনাইটেড নেশনস যে রিপোর্ট দিচ্ছেন তারা বলছেন 15 থেকে 17 লক্ষ সারা পৃথিবীতে। আর পশ্চিমবাংলার বিরোধী নেতা বলছেন পশ্চিমবাংলাতেই নাকি 1.5 কোটি রোহিঙ্গা রয়েছেন, ভারতবর্ষে রয়েছেন, পশ্চিমবাংলাতে রয়েছে। সারা পৃথিবীতে 17 লক্ষ। যাকে তাকে রোহিঙ্গা বলে চালিয়ে দাও। আচ্ছা, আমায় যদি জামাটা খুলতে বলেন, আমার পিঠে কি রোহিঙ্গা স্ট্যাম্প মারা আছে? চিনবেন কি করে দেখে যে কে রোহিঙ্গা কে রোহিঙ্গা নয়? কিছু পার্টি অফিস থেকে পাঠ পড়িয়ে দেওয়া হচ্ছে এই অগ্নিমিত্রা দেবীদের। তারা এসে মাইকে বলছেন, তারা তাদের কাজ করছেন, কর্তব্য পালন করছেন। আজকে বাংলা ভাষাটা কোথায় আক্রান্ত আগে সেটুকু বলেনি। দিল্লির বসন্তকুঞ্জ 1200 বাঙালি বাংলা ভাষায় কথা বলে, অবৈধভাবে তাদের লাইট কেটে দেওয়া হয়েছে, জল বন্ধ করে দেওয়া হয়েছে উচ্ছেদের পথে। আজ থেকে 4 দিন আগে দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্ট স্টে দিয়েছে এর ওপরে। সুমনবাবুরাও এবিপি সংবাদ করেছে তার ওপরে। সেখানে কিন্তু তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল 2 বার অন্তত সেখানে গিয়ে অবস্থান করেছেন, তাদের সঙ্গে প্রতিবাদ জানিয়েছেন। বিজেপি করেছে? তার কারণ ডবল ইঞ্জিনের সরকার তো করবে কি করে? কেন্দ্রে বিজেপির সরকার, দিল্লিতেও বিজেপির সরকার। খেয়াল রাখবেন, প্রত্যেকটা ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত। পুনা ডবল ইঞ্জিন সরকার, মহারাষ্ট্র, রাজস্থান বাংলা ভাষা আক্রান্ত, ডবল ইঞ্জিনের সরকার, মধ্যপ্রদেশ বাংলা ভাষা আক্রান্ত, আসাম বাংলা ভাষা আক্রান্ত, ডবল ইঞ্জিনের সরকার, মধ্যপ্রদেশেও ডবল ইঞ্জিনের সরকার। কি জবাব আছে? সুতরাং বাংলার ওপর একটা জাতক ক্রোধ বিজেপির। কারণ সারা ভারতবর্ষে ওরা নির্বাচন জেতে যেভাবেই হোক, বাংলায় এসে ধাক্কা খায়। রাগটা কি বাঙালিদের ওপর সেই জন্যেই? সেই জন্যে কি এক বক্তা বললেন, ঠিকই বলেছেন, পরেশ রাওয়াল বলেন যে মাছলি যারা ভাজবে তাদের এখানে স্থান নেই, চিড়ে যারা খাবেন তারা বাংলাদেশি, লুঙ্গি যারা পরবেন, এই কথাটা কেউ বাদ দিয়ে গেছেন, এটাও বলা হয়েছিল 2021 সালে, লুঙ্গি যারা পরবেন তারা নাকি বাংলাদেশি। হিন্দুরা, পশ্চিমবাংলার মানুষ লুঙ্গি পরে না। কি জবাব দেবেন? কি জবাব দেবেন? বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ভাষা আজকে আক্রান্ত। সারা দেশের অভিভাবক কে? প্রধানমন্ত্রী। তিনি তো সারা দেশের অভিভাবক। তা দেশ যদি বিপদে পড়ে, প্রধানমন্ত্রীর দায়িত্ব তাকে নিরাপত্তা দেওয়া। ঠিক একইভাবে রাজ্যের অভিভাবক হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে পার্টিরই হন না কেন। তা তার ভাষা, তার অস্মিতা, তার সংস্কৃতি, তার মানুষ যদি বিপদে পড়ে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তাদের প্রোটেকশন দিচ্ছেন এবং 100 বার ঠিক করছেন, 100 বার ঠিক করছেন। এই যে কিছু, যখন একবার দেখলাম অগ্নিমিত্রা দিয়েও বললেন, আবার আমার পূর্ববর্তী বক্তা সাহিত্যিক তিলোত্তমা দেবীও বললেন যে মমতা ব্যানার্জি কেন ভাষা আন্দোলনে শান্তিনিকেতনে, বোলপুর থেকে কেন শুরু করলেন? আরে এটা সারা বাংলায় হবে। বোলপুরটা কেন জানেন? আপনারা নিশ্চয়ই জানেন। বাংলা ভাষার জন্য সবচেয়ে যিনি লড়েছিলেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এক
লড়েননি এটা বলতে পারবেন না। বাংলা ভাষার জন্য সারা জীবন মানুষটা লড়েছে। এমনকি সেই আমলে বাঙালিরাও ইংরেজিতে বক্তৃতা করত। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অনেক কংগ্রেস নেতৃবৃন্দ তারা ইংরেজিতে বক্তৃতা করতো। রবীন্দ্রনাথের জিনিসটা পছন্দ হতো না। তিনি বলতেন বাঙালিরা কেন বাংলায় বক্তৃতা করবে না, আওয়াজটা তুলেছিলেন রবীন্দ্রনাথ। তখন আমার সুনীল গঙ্গোপাধ্যায় মারা গেছেন, তার মুখ থেকে আমার শোনা, তার মুখ থেকে তার জীবদ্দশায় আমায় বলেছিলেন, আমি নামটা ভুলে গেছি, কি একজন ঘোষ সাহেব, তিনি নাকি অসাধারণ বক্তা ছিলেন, তিনি ইংরেজিতে বক্তৃতা করতেন। রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, যে তোমরা বাংলায় কেন বলো না? তার কারণ গরিব মানুষ, চাষাভুষো মানুষ শুনতে আসছে, তাদের তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ইংরেজিটা। আমার কথা নয়, সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা। তা তোমরা ইংরেজিতে কেন বলো, বাংলায় কেন বলছো না? তখন সেই ঘোষ সাহেব বলেছিলেন রবীন্দ্রনাথকে যে দেখুন, আমরা ইংরেজি ছাড়া বক্তৃতা করতে পারি না, বরঞ্চ আপনি আমাদের পাশে বসুন, আমরা ইংরেজিতে বলবো, আপনি তর্জমা করে দেবেন বাংলায়। এবং রবীন্দ্রনাথ ঠিক তাই করেছিলেন, এবং সেটা রাবীন্দ্রিক বাংলা। সেটাও একটু কঠিন ছিল সেই সময়। তখন বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরে, এটা খুব মজার গল্প, বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরে ওই ঘোষ সাহেব রবীন্দ্রনাথকে বলেছিলেন, ইয়েস রবি বাবু, ডিড ইউর চাষাস অ্যান্ড ভূষাস আন্ডারস্টুড ইউর ফ্লাওয়ারি বেঙ্গলি? খানিকটা পরিহাসের সুরে। সুতরাং তুমি যে শুদ্ধ ভাষায় বাংলাটা বলেছ, সেটাও কি তাদের বোধগম্য হয়েছে? কিন্তু রবীন্দ্রনাথ বাংলা ভাষা নিয়ে এতটাই লড়েছিলেন। দ্বিতীয় কথা, যেখান থেকে কুণালবাবু শুরু করেছিলেন, আমার যতদূর মনে আছে প্রথম বক্তা উনি র্যাডক্লিফ সাহেব থেকে এসেছিলেন 1947। এই বঙ্গভঙ্গ প্রস্তাবটা কিন্তু 1905 সালে, 1905। আপনি ঠিকই বলেছেন। সে সময় এটা ছিল এই যে এসপ্ল্যানেড ইস্টের কোণে যে পার্কটা আছে তার নামে। সেই সাহেব করেছিলেন 1905 সালে, ড্রয়িংটা তার। প্রথম কে রাস্তায় নেমেছিলেন? এই রবীন্দ্রনাথ ঠাকুর। কি লিখেছিলেন? বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই তো শান্তিনিকেতনটাকে বেছে নিয়েছেন, বোলপুরটাকে বেছে নিয়েছেন পীঠস্থান। মানেটা বুঝছেন না, রাজনীতি করছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে, বিরোধিতা করার জন্য বিরোধিতা করে যাব? ধিক আপনাদের, ধিক। আপনারা তো বাংলা বিরোধী, আপনারা তো বাংলা ভাষা বিরোধী যারা বলছেন। আমি আপনাদের মিন করছি না, যারা এই কাণ্ডটা ঘটাচ্ছেন পশ্চিমবাংলার বুকে সারা দেশ জুড়ে, তাদের জন্য তো লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বক্তব্যকে দীর্ঘস্থায়ী করব না, সুতরাং আমি সেকেন্ড পার্টে যাব। স্যারের কথা যেটা বলেছি, SIR, সেটাই যাব। ভারতবর্ষের নির্বাচন কমিশন কবে গঠন হয়েছিল? 1950 সালে। প্রথম কে নির্বাচন কমিশনার? অশোক সেনের নামটা শুনেছেন? পশ্চিমবাংলা থেকে জিততেন বারবার, তার দাদা সুকুমার সেন প্রথম ভারতবর্ষের নির্বাচন কমিশনার। তার আগে তিনি ছিলেন পশ্চিমবাংলার প্রথম মুখ্য সচিব, ICS। জহরবাবু নিশ্চয়ই জানবেন। না, ICS, অশোক সেন আমাকে বলেছিলেন ওর দাদা ICS, তিনি সুকুমার সেন। এবং তিনি পশ্চিমবাংলার প্রথম মুখ্য সচিব 47 সালে। 50 সালে তিনি ভারতবর্ষের প্রথম, পণ্ডিত নেহেরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 52 সালে নির্বাচন হবে, তিনি হলেন প্রথম নির্বাচন কমিশনার। তখন একটা আইন তৈরি হয়েছিল, জানেন আজকে এই সমস্যাটা মূল কোথায়? আমরা লক্ষ্য করছি 2014 সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের ক্ষমতায় আসার পরে এক একটা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে দলীয়করণ করছেন। প্রথম প্ল্যানিং কমিশন তুলে দিলেন ভারতবর্ষে, নীতি আয়োগ চালু হলো, সেটা খায় না মাথায় দেয়, প্ল্যানিং কমিশনটা বন্ধ। তারপরে যা করলেন, নোটবন্দি হলো, GST হলো, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, একেবারে আজকের সমস্যায় আসছি। 2023 সালে ডিসেম্বর মাস, 2023 সাল ডিসেম্বর মাস, দিল্লিতে শীতকালীন অধিবেশন চলছে, উইন্টার সেশন। আমার মনে হয় জহরবাবু তখন রাজ্যসভার সদস্য, যদি আমি ঠিক বলি। সেখানে শুধু সংখ্যার জোরে, তখন নরেন্দ্র মোদীরা তো 303, নির্বাচন কমিশনের আইন বদলে গেল। কি হলো জানেন? আগে ছিল নিরপেক্ষতা বজায় রাখার জন্যে 3 জন হবে নির্বাচনে কমিশনে,
একজন হবেন তার চেয়ারম্যান, দুজন মেম্বার। সিলেক্ট করবে কে? ভারতবর্ষের সংবিধানে ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবেন এক, দ্বিতীয়জন হচ্ছেন অপোজিশন লিডার, বিরোধী দলনেতা, আর 3 নম্বর থাকবেন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, শুধু নিরপেক্ষতা বজায় রাখার জন্য। নরেন্দ্র মোদী এবং বিজেপি নিরপেক্ষতাকে তুলে দিলেন, দিয়ে কি করলেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাদ কাকে ঢোকালেন? যে প্রধানমন্ত্রী থাকবেন, তার ক্যাবিনেটের একজন মন্ত্রী থাকবেন, আর 3 নম্বর অপোজিশন লিডার। তার মানে ভোটাভুটি যদি হয় সরকার পক্ষের দুজন। ঠিক এই কাণ্ড তো করলেন, যাতে অমিত শাহ, নাম ধরে বলছি, অমিত শাহের চাকরকে জ্ঞানেশ কুমার আজকে নির্বাচন কমিশনার করতেন। কোথায় চাকরি করতেন একটু বলে দেবেন? আপনার বোধহয়, আপনিও তো দিল্লিতে দীর্ঘদিন ছিলেন, আমি জহরবাবুকে বলছি, আপনি আমলা, অত্যন্ত পরিচিত। ইনিও আমলা, ইনি হচ্ছেন অমিত শাহের হোম মিনিস্ট্রির একজন, অমিত শাহের আস্থাভাজন লোক। তাকে করে দিলেন নির্বাচন কমিশনার ভারতবর্ষে। কিসের জন্যে? রাহুল গান্ধী অপোজ করলেন, বিরোধী দলনেতা, কিন্তু সংখ্যাধিক্যের জোরে। ওই যে নরেন্দ্র মোদীর ভোট এবং তার ক্যাবিনেট মন্ত্রীর ভোট, ভারতবর্ষ নিরপেক্ষতা হারালো। তার জন্যই তো স্যার SIR, তার জন্যই তো আজ মানুষ বাদ পড়ছে, কুকুরের ছবি ঢুকে যাচ্ছে ভোটার তালিকায়। হাততালি দেওয়া ছাড়া আমার আর কিছু করার নেই। এক্ষুনি আমার কাছে মোবাইলে মেসেজ এসছে, সুমনবাবু আজকে আরেকটা পাওয়া গেছে, ট্র্যাক্টর দিয়ে জমি চাষ হয় না, আমি নামটা বলে দেবো আপনাকে, কালকে দেখবেন এটা নিউজ করতে হবে আপনাদের। এসে গেছে, যে ভোটার তার নাম হচ্ছে স্বরাজ ট্র্যাক্টর, তার মায়ের নাম হচ্ছে কার ড্রাইভার, মানে গাড়ি চালক, কার ড্রাইভার, আর তার পিতার নাম হচ্ছে স্বরাজ ট্র্যাক্টর। তার ছেলে, মহিলার নাম, যে ভোটার তার নাম হচ্ছে সোনালিকা ট্র্যাক্টর, তার বাবার নাম হচ্ছে স্বরাজ ট্র্যাক্টর, এবং তার মায়ের নাম হচ্ছে কার দেবী, মানে গাড়ি দেবী, নট ড্রাইভার, আই এম সরি, কার দেবী। এ কোথাকার ভোটার হয়েছে? পূর্ব চম্পারণ, মতিহারি, বিহার। আমি পাঠিয়ে দিচ্ছি, এটা আমার বক্তৃতা শেষ হলেই আমি ফরওয়ার্ড করব আপনাকে, ছবি সমেত এসছে। সুতরাং ট্র্যাক্টর সে ভোটার, কুকুর সে ভোটার, আর যে অরিজিনাল নাগরিক বাদ, তুমি বাংলাদেশি, তুমি রোহিঙ্গা, কোনো উত্তর আছে? ইলেকশন কমিশনের নাম চেঞ্জ হয়ে গেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেই, ডিলিশন কমিশন অফ ইন্ডিয়া, ডিলিশন কমিশন অফ ইন্ডিয়া। এই যেটা বলছে না যে 65 লক্ষ লোকের নাম বাদ হয়েছে, খবরের কাগজে পড়ছি, ওটা সুমনবাবু সংখ্যাটা 1,30,00,000। খেয়াল করবেন ডেটায় জালিয়াতিটা কোথায় করছে। বলছে যে গত লোকসভা নির্বাচনের যেটা বেসিক ভোটার লিস্ট, তাতে ছিল 7,82,00,000 ভোটার, 7,82,00,000। তার মধ্যে 9% অলমোস্ট তাদের নামই আসেনি, বলছেন মানে ফর্ম জমাই হয়নি, 91% জমা হয়েছে, ওটা বাদ দিন। তারপরে বলছেন যে 22 লক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, না 22 লক্ষ মৃত, আর কি সব বলছে, 7 লক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাদের ডবল অ্যাড্রেস, যেগুলো ডবল অ্যাড্রেস বাদ দিন, যে মৃত বাদ দিন। আমি একটা কথা বলে শুধু আমি অনুষ্ঠান, মানে আমার বক্তব্য শেষ করব। একজন মৃত ভোটারের ভোটও যদি পরে নির্বাচন বাতিল হয়ে যায়, এটা হচ্ছে ইলেকশন কনস্টিটিউশন, নির্বাচনের সংবিধান। তার উদাহরণ নেবেন আমার কাছ থেকে সুমনবাবু, 1952 সালে যখন প্রথম বিধানসভা এবং লোকসভার নির্বাচন হলো পশ্চিমবাংলায়, তখন 238টার বিধানসভা, 238, আজকে যেটা 294, সংখ্যাটা ছিল 238। অগ্নিমিত্রা দেবী, আপনিও শুনে নেবেন, কাজে লাগবে ভবিষ্যতে। এই তখন বটতলা বিধানসভা, আপনারা নাম শুনেছেন, তখন ছিল সাউথ বটতলা, দক্ষিণ বটতলা। কংগ্রেসের প্রার্থী বিজয়ী হয়েছিলেন, নামটা আমার মনে নেই, 52 সালে। উনি হারিয়েছিলেন PSP, প্রজা সোশ্যালিস্ট পার্টির সুধীর রায়চৌধুরীকে। আমি নামটা আবার বলছি, সুধীর রায়চৌধুরী অফ প্রজা সোশ্যালিস্ট পার্টি, যিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে PSP তখন একসঙ্গে জোট করে নির্বাচন লড়েছিল, PSP বলা হতো। সুধীর রায়চৌধুরী বিখ্যাত অ্যাটর্নি ছিলেন,
তিনি কোর্টে মামলা করেছিলেন হেরে যাওয়ার পরে, এবং তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে 3 জন মৃত ভোটার ভোট দিয়েছে, যার জন্যে হাইকোর্ট প্রথম নির্বাচন বাতিল করেছিল 1953 সালে, যে একজন মৃত ভোটারও ভোট দিতে পারে না। ওখানে বাই ইলেকশন হয়েছিল, উপনির্বাচন হয়েছিল। আজকে যে কাণ্ড করছেন, যখন মহারাষ্ট্রে নির্বাচন হচ্ছে, গত বছর মে মাসে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে লোকসভার, যা ভোটার ছিল তার 5 মাস পরে ওখানে বিধানসভার নির্বাচন, 49 লক্ষ 49 লাখ নতুন ভোটার অ্যাড হয়ে গেল 4 মাসের মধ্যে। কোত্থেকে এলো? আর 8 লক্ষ নাম বাদ পড়লো, 41 লাখ ভোটার বেড়ে গেল। আরেকটা পরিসংখ্যান দিয়ে বিশ্বাস করো সোমবাবু, আর বেল বাজাবেন না, ওখানে বিধানসভার আসন আছে মহারাষ্ট্রে 288টা, 288। তার মধ্যে 78টা বিধানসভা কেন্দ্রে, 78 বিজেপি মানে বিধানসভা কেন্দ্রে ভোট বাড়ল 18 লক্ষ, 18 লক্ষ ভোট বাড়ল। এই 78টার মধ্যে 68টাতেই বিজেপি জিতল। চমৎকার! এটা কি প্রমাণ করে? আর দুটো কথার শুধু উত্তর দিই, যেহেতু বলে গেছেন। অগ্নিমিত্রাদি উনি বললেন, বলার সময়, ওনাকে আমি সম্মান করি, মহিলা, উনি বলার সময় গিরগিজি শব্দটা ব্যবহার করলেন। ওনার কোনো দোষ নেই, সকাল থেকে সন্ধে পর্যন্ত বিধানসভায় থাকলে তো পাশে গিরগিটি অপোজিশন লিডারকে নিয়েই বসতে হয়। সুতরাং শুভেন্দু অধিকারীর মতো বড় গিরগিটি আর হাত বাড়িয়ে টাকা নিচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে, চোর নয় ডাকাত সম্প্রদায়, আপনাকে কোন পথে অনুপ্রাণিত করবে? সহজেই অনুমেয়। আর আমার পূর্ববর্তী বক্তা তিলোত্তমাদির একটা কথা শুধু আমি উত্তর দিই। আপনি বললেন গরিব মানুষের বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের না দিয়ে বেছে বেছে মুসলমানদের দিচ্ছেন। আপনি বললেন আপনার বক্তব্যে গরিব মানুষদের বাড়ি যেটা বিনা পয়সায় দেওয়া হয়, সেটা হিন্দুদের না দিয়ে মুসলমানদের বাছা হচ্ছে। আরে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী তো গরিব মানুষের বাড়িই কেড়ে নিয়েছে, টাকাই দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না। আপনারা তো মানুষকে ভাতে মারছেন। আর একটা ধর্মের কথা বললেন না মমতা ব্যানার্জিকে নিয়ে, ধর্মের কথা বললেন না, ওটা নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন। কেন রামচন্দ্রবাদ, কেন মা কালীকে টেনে আনলেন? কেন বলছেন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছিল, ট্রাম্প আমায় ডেকেছিল G8 সম্মেলন থেকে ফেরার সময়, কিন্তু মহাপ্রভু আমায় ডেকেছে, তাই জগন্নাথ দেবের পুরী দর্শনে এসেছি। সেখানে গিয়ে বলেছেন, পুরীতে গিয়ে বলছেন জগন্নাথ দেব, বাংলায় এসে রামচন্দ্রবাদ হয়ে গেছে কি মা কালী। কামাখ্যা চলে এসছে গুয়াহাটিতে, সেখানে যখন যাচ্ছে ধর্ম বিক্রি করছে বিজেপি। আসলে বিজেপির কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। আর নিজেরা ফেসে গেছেন ভোটার লিস্ট করতে গিয়ে। কোথায় জানেন? রেশন কার্ডকে স্বীকৃতি দিচ্ছেন না। তাহলে বলুন নরেন্দ্র মোদী কে করে ঘোষণা করছেন 81 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া হয়? তাহলে কি ভুয়ো রেশন কার্ডের ভিত্তিতে রেশন দিচ্ছেন? কেন দেখাচ্ছেন হিসেবে 2 লক্ষ কোটি টাকা বিনা পয়সায় রেশন দিচ্ছেন আপনারা? তাহলে সেখান থেকে কত টাকা স্ক্যাম করছেন? কেন রেশন কার্ডই তো ভুয়ো, আপনারাই তো বলছেন আপনার নির্বাচন কমিশন। উত্তরটা কি চাইবো? এরকম যদি বলতে থাকি রাত কাবার হয়ে যাবে। সুমন বাবুর আর সময় আমি নেব না, আমি এখানেই থামছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বিজেপি আবার চেষ্টা করবে পশ্চিমবাংলায়, কিন্তু খালি হাতেই ফিরতে হবে। ভালো থাকবেন সবাই, নমস্কার। ধন্যবাদ সমীরদা। আমি বলছি সমীরদার কাছে এটাই এক্সপেক্টেড ছিল আমার, যে ছোট বলে মোটামুটি নির্ধারিত সময় পার হয়ে, এমনকি দেবাংশু যতটুকু বলেছে তার থেকেও বেশ কয়েক মিনিট বেশি বললেন সমীরদা। কিন্তু জোকস অ্যাপার্ট, উইথ আ ভেরি সিরিয়াস নোট, কোথায় কোথায় আমার মনে হয়েছে কিছু বলা দরকার। এক হচ্ছে যে নারদায় যাদের আমরা টাকা নিতে দেখেছিলাম, যাদের সিংহভাগ এখনও তৃণমূল কংগ্রেসে আছে, তাদেরও সমীরদা তার সেই সহকর্মীদের ডাকাত সম্প্রদায়ভুক্ত ভাবেন কিনা। অবশ্য জ্ঞানেশ কুমার নিয়ে মারাত্মক অভিযোগ করেছেন সমীরদা। আমার প্রশ্ন থাকবে যে রাজীবা সিনহা যখন মুখ্য সচিব ছিলেন, তারপর রাজ্য নির্বাচন কমিশনার হলেন, মুখ্য সচিব যখন ছিলেন নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর আস্থাভাজন ছিলেন বলেই তো মুখ্য সচিব ছিলেন অতদিন। তারপরে তাকে রাজ্য নির্বাচন কমিশনার করা হয়, সেটা ওই জ্ঞানেশ কুমারের মতো একই ফর্মুলা হয়ে গেল কি?
আমার এই প্রশ্নের উত্তর ওপেন ফোরামে পাওয়ার ইচ্ছে রইল। দিল্লি বসন্তকুঞ্জ নিয়ে একেবারে শুরুর দিকে সমীরদাও বোধহয় ভুলে গেছেন, দীর্ঘ বক্তৃতার পরে বলেছিলেন এটা তো ঠিক যে কোর্ট স্টে দিয়েছে, একেবারে সমীরদা সঠিক কথা বলেছেন, কিন্তু পাশাপাশি সমীরদাকে এটা মনে করিয়ে দেব যে পাতিয়ালা কোর্টের নির্দেশেই এই জল আর বিদ্যুৎ বন্ধ করা হয়েছিল, অর্থাৎ তারপর একটা কোর্ট আরেকটা কোর্টে গিয়ে শেষ পর্যন্ত স্টে পাওয়া গেল। আমার প্রশ্ন থাকবে যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, যাদের সঙ্গে তৃণমূল নেত্রীর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, সুসম্পর্ক, তাদের ফোন করে এই যে সেই রাজ্যগুলোতেও বাঙালি নিগ্রহ হচ্ছে সেই বিষয়ে তিনি অবশ্যই তার অভিযোগ এবং ভবিষ্যতে যেন আর নিগ্রহ না হয় সে বিষয়ে আশ্বাস পেয়েছেন কিনা এই প্রশ্ন রইল। চমৎকার একটা গল্প, বিশেষ করে সমীরদাকে ধন্যবাদ যে তোমরা বাংলায় বলো না কেন, রবীন্দ্রনাথ এবং জনৈক ঘোষ সাহেবের সেই বক্তব্য ভীষণ ভালো। কিন্তু আমি বলছি বাই চান্স যদি সমীরদার এই বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে সংসদের সামনে কেউ পট করে ইউসুফ পাঠান, সকেত গোখলে কিংবা শত্রুঘ্ন সিনহাকে বলে যে তোমরা বাংলায় বলো না কেন, তাদের উত্তর কি হবে এটা জানার জন্য আমার খুব কৌতূহল রইল। সুকুমার সেনের অসাধারণ একটা গল্প, এই শিরদাঁড়ার কথা হচ্ছে, শিরদাঁড়া কার আছে কার নেই, কে কার আস্থাভজন। সুকুমার সেন কিন্তু সঠিক সিদ্ধান্তাই বঙ্গসন্তান দেখিয়েছিলেন। জওহরলাল নেহেরুর সঙ্গে তার মনান্তর অবধি গেছিল। তিনি মনে করেছিলেন যে সমস্ত তালিকা কাজ শেষ না করে অন্তত 1 বছর পিছিয়ে দেন এই বঙ্গসন্তান সুকুমার সেন। ভোটের তারিখ জওহরলাল আরও 1 বছর আগে চেয়েছিলেন, সুতরাং শিরদাঁড়া এই বঙ্গসন্তান তত বছর আগে দেখিয়েছিলেন। যাই হোক, সমীরদার কাছে আমার প্রশ্ন থাকবে 2004-05 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে গোটা দেশ কাঁপিয়ে দিয়েছিলেন, তাঁর সরকার আসার পর অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল নীরব কেন? একটা ছোট্ট উদাহরণ দিই। 2023 সালে তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার তৎকালীন চেয়ারপারসন রত্না বিশ্বাসকে সরাসরি বলতে শোনা গেছিল বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধে হলে সেই সমস্যার সমাধান করার। ভাবুন, দ্রুত একবার দেখে নেব ঠিক কি বলেছিলেন তিনি। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎ বলবেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসেছে ভোটার লিস্টে নাম তোলা সমস্যা, জাকিরদার কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে। আর যারা নতুন ভোটার হবে, বাচ্চা ছেলে মেয়েরা, তারা তো তাদের বাবা মার লিঙ্ক দেখিয়েই করে নিতে পারবে। এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। নেত্রী স্পষ্ট বলছেন এখানে অনেক বাংলাদেশি লোক বসবাস করে। আমি বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসেছে ভোটার লিস্টে নাম তোলার যদি সমস্যা হয়, করে নেবে। এর পরের বাক্যটা আরও মারাত্মক, আরও গুরুত্বপূর্ণ। কোট অ্যান্ড কোট, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। আমি বলছি এই নেত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমার অবশ্য মনে পড়ছে না। যাই হোক, এই বিষয়ে সমীরদা নিশ্চয়ই ওপেন ফোরামে তার ব্যাখ্যা দেবেন, কিন্তু অবশ্যই প্রশ্ন উঠবে যে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কি অত্যন্ত বিপজ্জনকভাবে এতটাই উদার এবং দরাজ? নেত্রীর ব্যক্তিগত স্লিপ অফ টাং, নাকি এটাই দলীয় নীতি? যাই হোক, আমার পরের বক্তা বিজেপির প্রতিনিধি শঙ্কুদেব পান্ডা। প্রথমেই রবীন্দ্রনাথের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে যদি তিনি বেঁচে থাকতেন সব থেকে বেশি কষ্ট পেতেন, কারণ তার এলাকাতেই ভাষা আন্দোলন নিয়ে রাজনীতি শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর আদর্শ হিসেবে রেখেছেন কেষ্টকে। কেষ্ট যে ধরনের ভাষার প্রয়োগ করেছেন, পুলিশ কর্তাদের মা বউ মা মাসি করেছেন, তাতে এই ভাষা আন্দোলনের পেছনের কি উদ্দেশ্য আছে সেটা নিয়ে আজকে যদি না বলি, তাহলে ভবিষ্যতে রাজনীতি করাই বাংলায় বৃথা, লোকে আমাকে বাঙালি হিসেবে ছিছি করবে। তো যাই হোক, আমি আমার বক্তব্য শুরু করার দেবাংশু আছে। দেবাংশু, আজকে বাংলার কত তারিখ? গুগল সার্চ করো, আজকে 12ই শ্রাবণ। দেবাংশু কেন? এখানকার অনেকেই বলতে পারবেন না, তৃণমূলের তো কেউ পারবে না গ্যারেন্টি। আবার যদি জিজ্ঞেস করি সাল কত, 1432 বলতে পারবে না। বাঙালি আন্দোলন করবে, বাঙালি অস্মিতা নিয়ে কথা বলবে, কিন্তু একটা ছেলে বাঙালির তারিখটাই মনে রাখবে না। শুনুন, এখানে বাঙালি ব্যাপার ফ্যাপার সব সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে ভোট, নিরপেক্ষতার ভোট। ওই বুয়াদা কোথায় গেলেন? চলে গেছেন। বুয়াদা কেন্দ্রীয় যিনি দায়িত্বে আছেন নিরপেক্ষতার প্রশ্ন, ইলেকশন কমিশন নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। বুয়াদা, আপনাকে আমি মেদিনীপুরের ছেলে একটা ছোট্ট উদাহরণ দেবো, এলে একটু দেবাংশু বলে দিও। ওনাকে একটা নাম করে কোট করে বলছি, নাম হচ্ছে নিতাই চাঁদ পাত্র, ডেজিগনেশন তৃণমূল কংগ্রেসের 2বারের জেতা পঞ্চায়েতের মেম্বার।
এবারে কি দায়িত্ব পালন করছেন? 1 নম্বর জলপাই জিপির 117 নম্বর বুথের তিনি বিএলও। নাম গেছে কোথা থেকে? তৃণমূলের পার্টি অফিস থেকে। কিন্তু ইন্টেলিজেন্সের লেভেল ভাবুন রাজ্যের মুখ্যমন্ত্রীর। ওপেন মিটিংয়ে বসে বলেছেন, কি বলেছেন? বলেছেন যে তোমরা যে নাম পাঠিয়ে দিচ্ছ আমাকে তো কই জানাচ্ছ না। এটা প্রমাণ রাখলেন অশ্বত্থমা হতো। আর ইতি গজ হচ্ছে বিএলওর যে সমস্ত নাম পাঠিয়েছে ওগুলো নজর রাখো। একজন বিএলও যদি আমার একটা লোকের নাম কেটে দেয়, তোমাদের ফিল করতে হবে ভবিষ্যতে চাকরি করতে হবে আমার আন্ডারে। যদি আমি একবার ফিরে আসি না, বুঝবে ঠেলা। এগুলো কোট আন কোট বললাম, আমায় মার্জনা করবেন। কারণ মানুষ, বাঙালিরা এত বোকা নন। বাঙালিরা কিছু বুঝতে পাচ্ছেন না এটা ভাববেন না। কারণ বাংলার জন্য আপনি গত 13 বছর 14 বছর 15 বছর থাকতে গেলেন ক্ষমতায়। বাংলায় যদি সত্যিই শিল্প করতেন, বাংলায় যদি সত্যিই পরিযায়ী শ্রমিকদের কাজ করার ব্যবস্থা করতেন, তাহলে আপনাকে লাফিয়ে লাফিয়ে বলতে হতো না পরিযায়ী শ্রমিকরা এখানে ফিরে আসুন ফিরে আসুন। কারণ তারা এখানে কাজ পেতেন, তারা অন্য রাজ্যে চলে যেতেন না, আপনি দিতে পারেননি। আচ্ছা, আমি না সবসময় দুষ্টু লোকের মতো একের পর এক প্রশ্ন করে যাই, সেই জন্য মাঝে মধ্যে বুয়াদা রেগে যায়, দেবাংশু রেগে যায়। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই যে আমি তো সেদিন হঠাৎ টিভি দেখছিলাম, সুমন, আপনি বিশ্বাস করবেন না, টিভি আমার তো মাঝে হিন্দি সিনেমা সম্পর্কে আমার জ্ঞান কম। হঠাৎ দেখলাম সইফ আলী খান, তার বাড়িতে একটা লোক তাকে খুন করতে চলে গেছে। আমি ইন্টারেস্ট নিয়ে দেখতে শুরু করলাম, তারপরে দেখলাম বেঙ্গল কানেকশন, ছেলে ধরা পড়েছে। ছেলের নাম কি? ছেলের নাম, ঘটনা ঘটেছিল 19শে জানুয়ারি 2025। ছেলের নাম বিজয় দাস। অ্যারেস্ট হলো, পুলিশ তদন্ত শুরু করলো। আসল নাম কি বেরোলো? মোহাম্মদ শরীফুল। লিঙ্ক কি? পশ্চিমবাংলা। এসেছে কোথা থেকে? বাংলাদেশ থেকে। এটা একটা ছোট্ট উদাহরণ। আর একটু এগোই, ধরুন ডিসেম্বর 24শে ডিসেম্বর 2024 একজন ধরা পড়লো কেরালা থেকে, নির্মাণ শ্রমিক। তার নাম কি? তার নাম হচ্ছে মোহাম্মদ সাবশেখ। পরে বেরোলো কি? সে জঙ্গি, তার নাম সাক রাদি। এই ধরুন মে মাসের 30 তারিখ প্রিয়া খাতুন, নাম নিয়েছিল কি? অদিতি পাত্র। ধরুন 30শে নভেম্বর 2024 একজন ধরা পড়লো, নাম কি? রবি শর্মা। কোথা থেকে? পার্ক স্ট্রিটের হোটেল থেকে। সেন্ট্রাল এজেন্সি ধরেছে, রাজ্য পুলিশ না। আসল নাম কি? সেলিম মাতব্বর। কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে। ডিসেম্বর 31 মেহবুব রাসেল, নাম কি নিয়েছিল? রাহুল। পেশা কি ছিল? বাগদায় ইলেকট্রিক মিস্ত্রি। পরে কি কানেকশন পাওয়া যায়? জঙ্গি সংগঠন। তারপরে জানুয়ারি 13, নাম কি? নারায়ণ অধিকারী। মাগুর মাছের ব্যবসা করতো না, অন্য মাছের ব্যবসা করতো কেষ্টর মতো, দত্তপুকুর। ধরা পড়লো। আসল নাম কি? নুরুল হক। লক্ষ্য করে দেখুন, একের পর এক ঢুকেছে, বাংলা নাম নিয়েছে। প্রত্যেককে সার্টিফিকেট কে দিয়েছেন? পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে দিয়েছেন? ভোটার কার্ড, আধার কার্ড, পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। যে এসব দেখান, তারপরেই তো তৃণমূল বলবে আমরা কাগজ দেখাবো না। ভাই, কাগজ দিচ্ছে কে? তোমার ডিএম। কাগজ দিচ্ছে কে? তোমার এসপি। হ্যাঁ, আমার অপরাধ, আমি স্বীকার করছি যে সব সিস্টেমের মধ্যে প্রবলেম থাকে, কিন্তু তার জন্য দায়ী তুমি। তোমাকে 36খানা চিঠি দিয়েছে কেন্দ্র সরকার, তার রেসপন্স করনি। আজকে যদি রেসপন্স করতে, তাহলে 500 কিলোমিটার বর্ডার অরক্ষিত পড়ে থাকতো না। রেডনাম খান দিয়ে অনুপ্রবেশ ঢুকিয়েছো। কে করেছে? তোমার কোটি কোটি দেওয়া একটা সংস্থা, তোমার বুদ্ধিদাতা সংস্থা, তুমি তৃণমূল কংগ্রেস। তোমরা অঙ্ক কষেছো, বিএলও বুথ লেভেল অফিসার নিজেরা রিক্রুট করেছো, করে যেই বুথে তোমরা বুঝেছো যে নির্বাচনে বা জিতবো না, সেখানে ভোট ইনক্রিজ করেছো। 4 প্রকারের বেআইনি ভোটার নিয়ে এসছো। প্রথম, বাংলাদেশি অনুপ্রবেশকারী। দ্বিতীয়, রোহিঙ্গা। তৃতীয়, মৃত ভোটার। চতুর্থ, একটা ভোটারের 5 জায়গায় নাম। পঞ্চম, যারা পরিযায়ী শ্রমিক তাদের ভোটার আইডেন্টিটি কার্ড তুলে নিয়েছো। এইটা সাজিয়ে ফেলেছিলে। ঘেঁটে গেছে এসআইআর আশায়, ঘেঁটে গেছে এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়, ঘেঁটে গেছে যেদিন রাজ্য সরকারকে চিঠি দিতে হয়েছে ইলেকশন কমিশনকে, বলতে হয়েছে যে ইলেকশন কমিশনের অফিস ইন্ডিপেন্ডেন্টলি চলবে, তুমি টাকা দিচ্ছি দেবো করে দেরি করলে হবে না। ভাই, আমাদের তরফ থেকে সুমন, আপনি বিশ্বাস করবেন না, আমরা 24 লক্ষ জালি ভোটার, মারা গেছে এমন লোকের ভোটার। এই যে একটু আগে বুয়াদা চিৎকার করছিলেন, মৃত দ্বিজেন্দার সাথে আপনি দেখা করতে পারতেন যদি চলে যেতেন, শুধু টাইমিংটা অ্যাডজাস্ট হয়নি। আমি এবিপি আনন্দ রিপোর্টারকে বললাম যে লাস্ট ইলেকশনে দ্বিজেন্দা আমাদের ছেড়ে চলে গেছেন, বাঙালি অস্মিতা, ওর ভোট তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে। টাইমটা জেনে নিলে উনি যখন ভোট দিতে এসেছিলেন দেখা করে নিতে পারতেন। ফলে আপনি লক্ষ্য করে দেখুন যে কিভাবে জালিগিরিটা সাজিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি 90টা সিটে লাস্ট লোকসভা নির্বাচনে জিতেছে।
যে ভোট হয়েছে তাতে কি কি হয়েছে, এসব জালিগিরি হয়েছে, প্লাস কাউন্টিংয়ের সময় চুরিগিরি হয়েছে। তাতে আমরা 90টা সিট জিতেছি, 91টা সিট। আর লক্ষ্য করে দেখুন, আমরা 1 থেকে 12,000 ভোটের মধ্যে হেরেছি প্রায় 80 থেকে 82টা সিট। যদি এই 80 থেকে 82টা সিট আমরা জিতি, তাহলে 2021-এই আমরা ক্ষমতায় চলে আসতাম। সেটা পুরো চুরি ডাকাতি 2 নম্বরই করে এরা জিতেছেন। আর যদি বুয়াদার কথা ধরে নিই, তাহলে তো একজন মৃত ভোটার দ্বিজেন্দার ভোট হয়েছে, সবাই জানে, কাগজে এসেছিল, ভোটটা বাতিল করে দেওয়া উচিত ছিল, করবেন না। বিহার নিয়ে উনি চিন্তিত। এই যে দেখছেন, একবার কুকুরের, শুনুন না, একবার কুকুরের ভোটার আইডি কার্ড আসছে, একবার ট্রাক্টরের আসছে, তৃণমূল নেতারও চলে আসতে পারে। আমি তো সন্দেহ প্রকাশ করছি যে কেউ একজন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছিলেন কলকাতার এক নার্সিংহোমে, শুভেচ্ছা বিনিময় ছিল। তখন যে এই ধরনের কোনো গোটা প্ল্যান হয়নি, কে বলতে পারে? না না, আমি দুষ্টু লোক, এই সন্দেহ আমি প্রকাশ করতাম না। আমি সুমনদার কথা মতো ব্যাগ গুছিয়ে ফেলেছিলাম। কি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে দিল্লিতে, আমাদের বাঙালি একজন কিভাবে এফেক্টেড হয়েছেন। যাব কি যাব না ভাবতে ভাবতেই দেখলাম একটা টুইট চলে এলো, দিল্লি পুলিশ জানালো যে পয়সা দিয়ে মালদার লোকেরা গটাপ করে এই ধরনের জিনিস মার্কেটে ক্যাম্পেইন করছে। প্রচুর টাকা দিয়েছে সুমনদা, বিজ্ঞাপনের উপর দিয়ে নির্বাচনী বৈতরণী পার হবে। তারাই সাজেশন দিয়েছে যে বাঙালি অস্মিতাটা তোলো, যে পরিমাণ দুর্নীতি করেছো, যে পরিমাণ ভোট কেলেঙ্কারি আমরা সাজিয়েছি, এই সব ঠেকে যাবে, শুধু বাঙালি অস্মিতাটা তোলো। ভাই, বাঙালি তো সে মেয়েটাও ছিল যে আরজি করে মরে গেল, তার জন্য কি জাস্টিস দিয়েছো তোমরা? আমি জানতে চাই তোমাদের কাছে। বাঙালি তো সেই 26,000 ছেলে ছিল যারা বসে রয়েছে রাস্তার উপরে, যাদের চাকরির টাকা তোমরা খেয়েছো, যাদের চাকরিটা শেষ করে দিয়েছো। বাংলায় চাকরি কি দেবে? 5 বছর চাকরি করার পর লোকের চাকরি চলে যাচ্ছে, আরো 30,000 ঝুলছে প্রাইমারিতে, যে কোনো দিন আসতেও পারে, চলে যেতে পারে। আরে ভাই, অস্মিতা, ভাষা দিবসের দিন আমি এক্সপেক্ট করেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তার কর্মীরা ডিএ চাইতে তার দরজায় গিয়ে বসেছিলেন, তাদের সাথে নেমে কথা বলবেন। সারাদিন কথা বলার তার সময় হয়নি, তিনি ভাষায় ভেসেছিলেন, কেষ্টকে প্রমোট করেছেন, দায়িত্ব দিয়ে এসেছেন, আদর্শ প্রমাণ করেছেন যে রবীন্দ্রনাথ নয়, কেষ্টর বাঙালি অস্মিতাই তৃণমূলের বাঙালি অস্মিতা, সেটাই প্রধান, সেভাবেই মেনে নিতে হবে, তাকেই আদর্শ হিসেবে মনে করতে হবে। তাই তিনি গ্রেপ্তার হন না, তার এগেনস্টে ব্যবস্থা হয় না। সুমন, এখানে পুরো ব্যাপারটাই হচ্ছে ভোট, তৃণমূল কংগ্রেসের ভোট রাজনীতি। তারা তৈরি করেছিলেন, সাজিয়েছিলেন, বিএলওদের মনে ম্যানেজ করেছিলেন। কিন্তু একটু সাবধানে থাকবেন, আপনাদের বিএলও যারা আছেন তৃণমূলের নেতারা, একটু জেনে নিন, বিহারে ইতিমধ্যেই প্রায় 50 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, অনেকের বেতন বন্ধ হয়ে গেছে। আপনারা এসব করতে করতে একদিন দেখবেন আপনাদেরও বেতন বন্ধ হয়ে যাবে। আমি নিজের চোখে দেখেছি, সুমনদাও দেখেছেন, প্রচুর বাইটও চালিয়েছেন, আমরাও শুনলাম। সে বাইটে কি ছিল? উনি কি কোনো দোষ করেছেন? উনি বীরের মতো যাবেন, বীরের মতো গেলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে চলে গেলেন। উনি বললেন দাঁড়িয়ে যে ABCDEF আমার কাছে সমস্ত ব্যবস্থা আছে। আমরা এক্সপেক্ট করলাম সত্যি তো তাই, মুখ্যমন্ত্রীর কাছে ABCD পদ্ধতি আছে, অন্তত ছেলেদের চাকরি ফেরত আসবে। চাকরি ফেরত তো দূরস্থান, এখন কি করে বেঁচে থাকবে তারা তার ঠিক করতে পারছে না। ওনার ব্যবস্থায় যদি পা দেন, তাহলে নির্বাচনী ব্যবস্থা শুধু নষ্ট হবে এমন না, আপনার ভাগের টাকা তো অনুপ্রবেশকারীরা নিয়ে যাবে, বাইরে যেতে হবে না কষ্ট করে। আমরা এখনই বললে বলবেন মুর্শিদাবাদে হয়েছে, আমরা এখনই বললে বলবেন বনগাঁয় হয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই, একটু সময় করে সিটি সেন্টার 2 এর পেছনে চলে যান, একটু সময় করে বাগজোলা খালের আশেপাশে চলে যান। আপনি খালের দুপাশে দেখবেন বসিয়ে দিয়েছে, কারা বসেছে, কোথা থেকে এসে বসেছে, খুঁজতে হবে না তারা রোহিঙ্গা কিনা, তারা যে আমাদের দেশের অধিবাসী নয়, এবং তাদেরকে টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হচ্ছে। তার 200 অডিও আমি শোনাতে পারি। আমি সুমনদা আপনার সাথে একমত, যদি একজনও বাঙালি সারা ভারতবর্ষের কোথাও এফেক্টেড হন, আমরা ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা জীবন দিয়ে লড়ব। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই সরকারের জন্য লড়বো না। কেন লড়বো না? আজকে বলছি, আপনি একটু আগে বললেন যে 15 জন 20 জনকে পাঠাতে হয়েছিল, 3 জনকে ফেরত আনতে হয়েছে। একটা নিয়ম আছে, জহরবাবু আমি ভুল বললে ঠিক করে দেবেন, আপনি প্যানেলে আছেন। অন্য কোনো রাজ্য যদি কাউকে ডিটেনশনের জন্য বা ডিটেনশন বা পুশব্যাকের জন্য যদি ডিটেন করে, তাহলে তার যা বেসিক ইনফরমেশানে সে যে রাজ্যের অধিবাসী হয়, সেই রাজ্যের কাছ থেকে একটা রিপোর্ট কল ফর করে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে দফায় দফায় চিঠি দিয়েছে হরিয়ানা সরকার, দফায় দফায় চিঠি দিয়েছে মহারাষ্ট্র সরকার। এই রাজ্যের অফিসাররা কমপ্লিটলি নন কোঅপারেশন করেছেন, কোনো ইনপুট, কোনো ইনফরমেশন দেননি। আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে, প্রকাশ্যে বলুন কটা জায়গায় আপনারা অ্যাডমিনিস্ট্রেটরদের পাঠিয়েছেন,
কটা কেস আপনারা ইনভেস্টিগেট করেছেন? আজকে তো এফআইআর হয়েছে দিল্লিতে, উত্তর তো দিতে হবে। মালদার কোন লোক এই ধরনের স্ক্রিপ্টেড প্ল্যান সাজিয়েছিলেন? বাঙালিদের তো আপনারা অপমান করছেন, আর অপমান করতে গিয়ে রাজ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছেন। কল্যাণদার মতো একজন অ্যাডভোকেট, তিনি গুজরাটিদের গুজ্জু বলে যে টার্গেট করেছেন, বাঙালিরা কি সেই অস্মিতাকে সমর্থন করে? বাঙালিদের অস্মিতার অভিভাবক করত তৃণমূল কংগ্রেসকে কে দিয়েছে আমি জানতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। নির্বাচনের জন্য যা করছেন সেটা আমরা ময়দানে লড়ে নেব, কিন্তু আমি শুধু একটাই কথা বলতে চাই, নির্দিষ্ট করে আপনার কাছে জানতে চাই। এই মাত্র খবর এলো, এই কালকে ধরেছিল, আজকে কনফার্ম করলো, আকবর আলী গাজী, এবাদুল্লাহ মোল্লা ডোমজুর আর হাবিবা খাতুন নলহাটি গ্রেপ্তার হয়েছে এবং তাদের লিঙ্ক পাওয়া যাচ্ছে। আমার বক্তব্য সুমনদা, এখানকার মানুষ শান্তিপূর্ণ মানুষ, শান্তিতে থাকতে চান, বাঙালিরাও চান, বাংলার উন্নতিও চান, কিন্তু তারা কি চান অনুপ্রবেশকে সমর্থন করতে? এই অনুপ্রবেশের জন্য যেভাবে তৃণমূল কংগ্রেস আজ কোমর বেঁধে নেমেছে, আমার শুধু একটাই প্রশ্ন, সেদিনের দিনটা কি ভুলে গেছেন যেদিন আপনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এটা একটা ডিজাস্টার, এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন, এটা নিয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এটা নিয়ে এখনই অ্যাক্ট করা প্রয়োজন? 15 বছরে অবশ্য আপনি ভালোই অ্যাক্ট করেছেন। আমি এসএফআই এর বন্ধুকে দেখতে পাচ্ছি না, ও বলছিল যে আরএসএস এর ভালো ছাত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন তো মনে হচ্ছে উনি সিপিএমটা ভালোই আয়ত্ত করেছেন, কারণ তখন যে কায়দায় সিপিএম নির্বাচনে জিতত, এখন তিনি তার থেকে ভালো কায়দায় জেতবার চেষ্টা করছেন। ধন্যবাদ। ধন্যবাদ শঙ্কু। দেখুন, শঙ্কু বলল যে জাস্টিস দেওয়ার কথা, আরজি করের অভয়া তার পরিবার কোনো জাস্টিস পায়নি, কিন্তু শঙ্কুরাই বা কোন জাস্টিসের ধারে কাছে কোনো প্রত্যাশা, কোনো আশ্বাস কি সেই পরিবারকে দিতে পেরেছে? বারবার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন অভয়ার মা এবং বাবা, আজ অবধি পাননি। আমি বলছি বাঙালি অস্মিতা শুনলেই আমার ভয় লাগে, তার কারণ উড়িষ্যায় এই অস্মিতার কথা বলে বিজেপি ক্ষমতায় এসছে। ওই ছাত্রীকে জীবন্ত গায়ে আগুন দিতে হলো প্রিন্সিপালের ঘরের সামনে, তার 3 দিনের মধ্যে 15 বছরের ওই নাবালিকা মেয়েটি, তাকে মানে কার্যত একেবারে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা করা হলো ওই উড়িষ্যায়। আমি বলছি এই অস্মিতা সাধারণ মানুষের সত্যি জীবন ধারণের, বেঁচে থাকার জন্য, বাঁচাটাকে একটু ভালোভাবে করার জন্য আদৌ কাজে লাগে কিনা এই প্রশ্ন তো আমার থাকবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলল, প্রত্যাশিতভাবেই কৈলাস বিজয়বর্গীয় সেই নিন্দা শঙ্কুর গলায় আমি পেলাম না। আমি একেবারে শঙ্কুরা জোরের সঙ্গে যেটা বলার চেষ্টা করে যে অনুপ্রবেশ খুব খারাপ, মানতে অসুবিধে নেই, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেই নাকি এ রাজ্যে অনুপ্রবেশ বন্ধ হবে। কিন্তু তথ্য পরিসংখ্যান সেই কথা বলছে কি? এই প্রশ্ন আমরা তুলছি তার কারণ ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এসছে 2018 সালে, অথচ সেই ত্রিপুরায় ভাবুন 7 বছর পরেও অনুপ্রবেশের সমস্যা বিন্দুমাত্র মেটেনি বলে ত্রিপুরায় বিরোধীরা নয়, ত্রিপুরা বিজেপির শরিক দল টিপরামোথা তারা স্পষ্ট অভিযোগ তুলেছে। এই আঞ্চলিক দলের নেতা ডেভিড মুরা সিং একেবারে স্পষ্ট ঘোষণা করেছে যে ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে বিজেপি সরকারের ভূমিকা সেখানে সদর্থক নয়, এবং সেই কারণে ওই দলটা বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছে এই জুলাই মাসের 5 তারিখ। ভাবুন। দ্বিতীয় কথা, কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আটকানোর প্রাথমিক দায়িত্ব তো বিএসএফের। সে কাজে বিএসএফ শুধু ব্যর্থ হয়েছে তাই নয়, খোদ সিবিআই যখন গরু পাচার কাণ্ডে বিএসএফের একজন কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করে, তখন বোঝা যায় যে সর্ষের মধ্যে কত ভূত রয়েছে। আর ভুয়ো পরিচয়পত্র মামলায় ঠিকই তো এখানে কুটির শিল্প গড়ে উঠেছে, কিন্তু সেই মামলায় যখন দেখি একের পর এক পাসপোর্ট দফতর আর পোস্ট অফিসের কর্মীরা গ্রেফতার হচ্ছে, তখন বুঝতে পারি আমরা যে দুর্নীতির শেকড়টা আসলে কত গভীরে। খুব ক্যাজুয়ালি শঙ্কু এর কিন্তু উত্তর দিল, কিন্তু ব্যাপারটা আদপেই ক্যাজুয়াল না। শঙ্কু বলল যে সব সিস্টেমে প্রবলেম থাকে। আমি বলছি এই প্রবলেম মানুষের জীবনযাপনের সঙ্গে ভালো থাকার জন্য এই রাষ্ট্র ব্যবস্থা যে খুঁটিগুলোর ওপর দাঁড়িয়ে আছে তার সুস্থতা নির্ভর করে। সুতরাং অত ক্যাজুয়ালি সব সিস্টেমে প্রবলেম থাকে বলে এড়িয়ে গেলে তো চলবে না। যাই হোক, আমার পরের বক্তা শুধু প্রাক্তন আমলা বা প্রসার ভারতীর প্রাক্তন ডিরেক্টরই নন, অনেকেরই মনে থাকবে তিনি ছিলেন এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও। তাই আজকের এই সভার বিশেষ বক্তা শ্রী জহর সরকার। নমস্কার। আমি এদের মধ্যে সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ, অতএব তার জন্যই বোধহয় আমাকে সবচেয়ে শেষে বলতে দিয়েছে। অনেকক্ষণ ধরে শুনলাম, আমি আর কুণাল আর
তিলোত্তমা ছাড়া বাকি সকলেই রাজনৈতিক কর্মী। অতএব কয়েক বছর রাজনীতির কাছাকাছি এসে যেটা বুঝতে পেরেছি যে একটা কথাও বিশ্বাস করার আগে এক গ্লাস জল খেয়ে নিতে হয়। অনেক গরম গরম কথা শুনেছেন, এদের মধ্যে আমাদের বন্ধুরাও আছে। অনেক গরম গরম কথা শুনেছেন, অনেকগুলো ইস্যু একসাথে বলের মতন হাতে খেলা হয়েছে। একদিকে বাঙালি অস্মিতা, একদিকে বাঙালিকে এখানে ওখানে ঠেঙানো হচ্ছে, আর একদিকে অনুপ্রবেশকারী ভারত দখল করে নিয়েছে, এখনই না রুখলে তারা ভারতবর্ষ পুরোপুরি দখল করে নেবে। যেখানে যেখানে আপনার এই আতঙ্কবাদী ধরা পড়েছে তারা সব মুসলমান, আর তারা সব বাংলাদেশ থেকে এসছে। যেখানে ভোটের ইলেকট্রাল রোল, এই স্পেশাল কি বলে ইন্টেন্সিভ রিভিশন যেখানে হচ্ছে, সেখানে সবার নাম কেটে দেওয়া হচ্ছে। এই তো সব মিলিয়ে একটা কিরম যেন ঘোলাটে চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমি আমার বক্তব্য শুরু করার আগে আমার কাছে গত দুদিনে 3জন ব্যক্তি দেখা করেছে। এবার 3জন ব্যক্তি, তাদের কথার থেকে আপনারা বুঝে নিন বাংলার কি অবস্থা। প্রথম হলো, আমার সাথে দেখা করেছে কয়েকটি ছেলে। তারা এসে বলল যে আঙ্কেল, আপনি যদি লিখে দেন আমাদের ম্যাড্রাস মেলের টিকিট পাবো না, করোমণ্ডল মেলের টিকিট পাবো, আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু হয়ে গেছে, আমরা যেতে পারছি না। আমি তো শুনে অবাক। বছর 20 আগে আমি যখন শিক্ষা সচিব ছিলাম, আমরা প্রায় বন্ধই করে দিয়েছিলাম অন্য অন্য জায়গায় যাওয়া। অনেক প্রাইভেট কলেজ খোলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এই স্রোত বন্ধ করা যাচ্ছে না বাংলার থেকে যাওয়ার। শিক্ষিত ছেলেরা পাস করেছে, তারা তারপরে টাকা দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু পাস টাস করছে, কারণ প্রাইভেটে তো অনেক কিছুই হয়, এখানেও হয় ওখানেও হয়, টিকিট পাচ্ছে না। দ্বিতীয়ত, আমার এক ভাইজির মতন মানে বাবা আমাকে খুব ভালোবাসতেন, এসে দেরিতে আসাতে আমি জিজ্ঞেস করলাম দেরি করলি কেন? বলো না কথা, আমাদের অত বড় হাউজিং, মানে এরা প্রাইভেট হাউজিং, বড় মাল্টি স্টোরিডের এই বাড়িগঞ্জে আছে, আমি তো ওখানকার সেক্রেটারি, আমায় জানো জোর করে সেক্রেটারি করে দিয়েছি। কেন? বলে আমি তো সবচেয়ে অল্প বয়স্কা। আলো, তোর তো 50-এর কাছে বয়স হলো। বলে আমি সবচেয়ে অল্প বয়স্কা। কেউ নেই, প্রতিটি বাড়িতে শুধু বুড়ো বুড়ি থাকে। আর এই চিত্র সারা বাংলায় দেখা যাচ্ছে যে কাজের ছেলেরা, যারা কাজ করতে যাচ্ছে ছেলেরা শখ করে বাইরে চলে গেছে, যে মেয়েরা কাজ করতে পারে সবাই এই রাজ্য পরিত্যাগ করে বেরিয়ে গেছে। হ্যাঁ কি না? আপনার বুকে হাত দিয়ে চিন্তা করুন। একদিকে ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য বেরিয়ে যাচ্ছে, প্রেসিডেন্সি আমার কলেজ, তারা এতক্ষণে রেজাল্টও বার করতে পারেনি, অন্য জায়গায় 3 মাস হয়ে গেছে ক্লাস শুরু হয়েছে। যাদবপুর, তারা এখনও ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্টই বার করতে পারেনি, ছাত্ররা অন্যান্য জায়গায় ঢুকে গেছে। হচ্ছেটা কি? আমাদের প্রশ্ন হচ্ছেটা কি? সাধারণ মানুষ হিসেবে আমরা বীতশ্রদ্ধ। এর আগেও দেখেছি, এখনও দেখছি, ভবিষ্যতে যারা বলছেন তারা আসবে তাদেরকেও অন্য রূপে দেখেছি। এই অবস্থার মধ্যে যেখানে দেখা যাচ্ছে, সেখানে এই একটা পরিসংখ্যান 2 দিন আগে বেরিয়েছে, গত 14 বছরে 6,688টি শিল্প বাংলা পরিত্যাগ করে অন্য রাজ্যে চলে গেছে, পার্লামেন্টে জানানো হয়েছে। 6,688, প্রায় 7,000 শিল্প। তার মানে এত বড় বড় এই শিল্প মেলা, বিজনেস ইন্ডিয়া, হ্যানা ত্যানা কী সব করা হচ্ছে, যাচ্ছে এটা কোথায়? আমরা তো চোখের সামনে কোনো চাকরির বৃদ্ধি দেখছি না। আর তার জন্যই যে আমি এই সরকারকে সম্পূর্ণ দায়ী করব, এটা ঠিক নয়। কারণ 60-এর দশক থেকে আমরা যখন চাকরিতে ঢুকেছি, আমি 70-এর মাঝামাঝি এসেছি, তখন থেকে দেখছি এক ট্রেন্ড চলছে। বাংলার অবনতি আজকে চলছে প্রায় 40-50 বছর ধরে, আর তার প্রতিফলন হলো আজকে এমন একটা পর্যায়ে বাঙালি পৌঁছে গেছে যে যেখানে সেখানে যখন তখন তাকে ঠ্যাঙাতে কেউ ভয় পায় না। বাংলাদেশিটি হলো একটি এই এখনকার মতন একটি অজুহাত। আচ্ছা, কত গেছে? এই চিফ মিনিস্টার বললেন কালকে 22 লক্ষ গেছে। 22 লক্ষ গেছে, সংখ্যাগুলো একটু মাথায় রাখুন। তবে কেন আমি খেলাটাতে পরে আসছি। আসলে যেটা হয়েছে, মানুষের মধ্যে যেই উত্তক্ত হয়ে উঠেছে, যে বীতশ্রদ্ধ হয়ে উঠেছে, একটা কথা শোনা যাচ্ছে, আর পারি না, নো মোদি নো দিদি।
সাধারণ মানুষের গলায় শোনা যাচ্ছে আর নো মোদি নদী সব দেখা হয়ে গেছে। একজন 7-7টি এয়ারপোর্ট তার বন্ধুকে বিক্রি করে দিচ্ছে কয়েক হাজার কোটি টাকার লোকসান করে, আরেকজন যা ইচ্ছা করে যাচ্ছে, যেখানে ইচ্ছে থ্রেট কালচার, যেখানে ইচ্ছে করে যাচ্ছে। এর মধ্যে যদি এই অবস্থা চলতো বা চলা যায় তবে কেউ কোনো কিছু বলতে পারে না। ঠিক এই সময় চলে এলো একটি সুন্দর সোনালি সুযোগ। হঠাৎ কোথার থেকে শুরু হয়ে গেল যে রাতের অন্ধকারে এই 70 বছর পরে বাঙালি কি বলে বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা শুরু হলো। পেহেলগামের 6 দিন পর থেকে ওই আহমেদাবাদে যত কটি বাঙালি কলোনি ছিল সব কটিকে তুলে, তো লোকগুলোকে তুলে স্টেডিয়ামে সারাদিন দাঁড় করিয়ে রেখে মাত্র 66 জন পেয়েছিল যাদের সন্দেহজনক, বাকি সবাই কয়েকশো বাড়ি ফিরে গেছে। আচ্ছা, এদিকেও হচ্ছে ওদিকেও হচ্ছে, সব কিছু মিলে এখন যেটা দাঁড়িয়েছে আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশি রোহিঙ্গা সলিউশনটাকে প্রবলেমটাকে অতিরঞ্জিত করা হচ্ছে। এই জন্যই বলছি আমি যে স্ট্যাটিস্টিক্স কি, স্ট্যাটিস্টিক্স হলো প্রথম কথা ওরা কোনো উত্তর দিচ্ছে না। আমি নিজে 15 থেকে 20টি প্রশ্ন নিজে করেছি পার্লামেন্টে, কোনো উত্তর পাইনি। আমার মতন অনেকেই করেছে, কোনো উত্তর পাইনি। শেষ উত্তর দিয়েছে 2016-তে, বলেছে 2 কোটি। রিজিজু বলল 2 কোটি। আমরা জিজ্ঞেস করলাম কিসের বেসিসে বলছেন, তা বলবো না, 2 কোটি। আর তারপরে আমি ওখানে মোবাইলটা ফেলে এলাম, সেখানে একটা কোট পড়লাম, এটা আমেরিকান অ্যানালিসিস, যেখানে বলছে দ্য ফিগার ভেরিজ বিটুইন ফিউ মিলিয়ন, ফিউ কথাটা ব্যবহার করছি, মিলিয়ন কয়েক লক্ষ থেকে 200 মিলিয়ন, 2 কোটি। বাট ফ্যাকচুয়াল অ্যানালিসিস শোজ দ্যাট দ্য নাম্বার ইজ অন আ ডাউনওয়ার্ড স্পাইরাল বিকজ বাংলাদেশ অলসো হ্যাজ ইটস ওন প্রসপেরিটি। আমি ওর তর্কর মধ্যে ঢুকবো না। আমি 2 কোটি, ওরা বলছে কয়েক লক্ষর মধ্যে সীমিত। আমি যদি ধরে নিই 1 কোটিও যদি তার হয়, সেই 1 কোটি লোকের জন্য সব এত দোষ? পুরোটা একটা খেলা। আর খেলাটা হচ্ছে, এই কথাটি আমাকে শিখিয়েছে আমার আবার পাড়ার একটি ছেলে, আঙ্কেল সেটিং হয়ে গেছে মানে আমরা ওই দিক থেকে বাঙালি খেদাবো, এখানে বাংলার ব্যাপারে না সবাই খুব রেগে যাবে, রেগে গেলেই তখন বলবে তিনি আজকে কোথার থেকে যান, বোলপুর থেকে তিনি শুরু করেছেন, তারপর কালকে চলে যাবেন ঢোলপুর থেকে, সারা বাঙালি জাগিয়ে তুলবেন, একটা বাংলার মধ্যে আক্রোশ তৈরি হবে, আগামী ভোটটা জিতে বেরিয়ে যাবেন। বেচারা আমার বন্ধুরা যারা আছেন এখানে, তারা তাদের মতন আঙুল চুষবেন, তিনি ভোট নিয়ে বেরিয়ে যাবেন। আর বেরোবার পরে যেই ফল দিতে হবে সেটা হলো ইন্ডিয়া ব্লকটাকে ভেঙে দেওয়া। ইন্ডিয়া ব্লকের সাথে এমনি তো আপনারা জানেন 24 ঘন্টা খুচুর চলছে, ইন্ডিয়া ব্লকটাকে ভেঙে দিতে পারবে। বাংলার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তর পার্টির সাথে এরম একটা সেটিং হয়ে গেছে। সেটিং কথাটি আমি এর আগে শুনিনি। আচ্ছা, যাই হোক, এখন দেখা যাক, এই যে আমি ফিগার নিয়ে বললাম, যদি আমি একটা কথা বলবো, সুমনও বলেছেন, অনেকেই বলেছেন যে পাঞ্জাবে ধরা পড়েছে টেররিস্ট, কেরালায় ধরা পড়েছে টেররিস্ট। আমরা কেউ কিন্তু 1 মিনিটও কোনো টেররিস্ট, কোনো বাংলাদেশি টেররিস্টের সাপোর্টে কথা বলছি না। আমরা শুধু বলছি যে যেভাবে আপনারা সারা ভারতবর্ষে আন্দোলন শুরু করে দেন রাতারাতি, তাতে মাত্র 1500 লোককে বাংলাদেশে ফেরত পাঠাতে পেরেছেন। দ্যাট ইজ অফিসিয়াল ফিগার। 1500 লোককে 4 মাসে ফেরত পাঠাতে পেরেছেন। আইদার ইউ আর ইনএফিশিয়েন্ট অর ইয়োর ফিগার্স আর অল রং। যদি এত কোটি হয়, এত লক্ষ হয়, আপনারা দয়া করে আসল ইস্যুতে চলে আসুন। আসল ইস্যু শুধু ওই নয়, আসল ইস্যুর মধ্যে আছে কি বাংলাদেশে কি অনুপ্রবেশকারী কি শুধু মুসলমান? হিন্দু নেই, মতুয়া নেই। আমি একবারও কিন্তু মতুয়াদের ভাগাতে বলছি না, আমি বলছি মতুয়া নেই, হিন্দু নেই, প্রতি হিন্দু পরিবারে নেই যারা বাংলাদেশ, যারা বাঙাল, তাদের বাড়ি বাংলাদেশ থেকে চলে এসছে ভাইয়েরা বোনেরা, 30-40 বছর আগে, 50 বছর আগে তারা সেটেল করে গেছে। যেখানে আপনি র্যাডক্লিফের মতন এক আমলা, যে বাংলার কোনো মানচিত্র তো বাদ দিন, বাংলার চিত্রও জানেন না, কোন দিক থেকে ম্যাপ ধরতে হবে, তাকে দিয়ে দিয়েছেন তার 16টি আমলাকে নিয়ে রাতের অন্ধকারে বসে রাজভবনের 4টি ঘর দখল করে পেন্সিল দিয়ে লাইন টানা। সেখানে কি হলো?
সেখানে হলো কৃষ্ণনগর চলে গেল বাংলাদেশে, ওখানে ফ্ল্যাগ তুলে দিল, মুর্শিদাবাদ চলে আসলো এইদিকে, একবার ওইদিকে চলে যায়, একবার কেটে খুলনাকে ওইদিকে দিয়ে দেওয়া হয়, এরকম করে পুরো জিনিসটাকে একটা কৃত্রিম বর্ডার টানা হয়েছে, যেখানে বর্ডারটি ন্যাচুরাল নয়, যেখানে সীমান্তটি ন্যাচুরাল নয়। আপনি আজকে ইউপির মাঝে কেটে দিন, মেঝে কেটে বলুন ইউপির লোককে যে ওপারটা বিদেশ, দেখি কটা লোক বলবে মেয়েরা রিশতেদার তো ওহা হ্যাঁ, আরে আমার মেয়ের বিয়ে হয়েছে ওদিকে। একটা মানবিকভাবে জিনিসটার দিকে চিন্তা করে দেখুন। আপনারা যখন বলবেন এইসব প্রশ্ন, আপনারা যারা অনেকেই তুলেছেন বেশ গরম গরমভাবে বাংলাদেশি ব্যাপার, আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী সমর্থন করছি না, আমি খালি বলছি যে সমস্যাটির পরিধিখারে কতখানি। শুধু কি 1 কোটি বাংলাদেশি পরিযায়ী বা আপনার কি বলে ছাড়পোকা না কি বলেছিল, উই পোকা দিমাগ, উই পোকা ধরে নিচ্ছে 1 কোটি উই পোকার জন্য সারা ভারতবর্ষ নষ্ট হয়ে গেল, বাকি 145 কোটি ভারতবর্ষ নষ্ট হয়ে গেছে 1 কোটি উই পোকার জন্যে। আছে তো, আমি বলছি আছে, তাদের জন্য নষ্ট হয়ে গেল। এবার দেখা যাক ইউএসের গত বছর আমেরিকাতে আমেরিকান আইসি তারা তাদের তথ্য অনুযায়ী প্রায় 1 কোটি ভারতীয় নাগরিক বেআইনিভাবে ডাঙ্কি রুট বলে ধরা পড়েছে, আর তাদের মধ্যে অর্ধেক হলো অমিত শাহর ওই উই পোকার রাজ্য থেকে, অর্ধেক হচ্ছে অমিত শাহর গুজরাট উই পোকার রাজ্য, যেখানে বৃষ্টির মতন সব শিল্প নিয়ে যাওয়া হচ্ছে। বৈষম্যর তো একটি সীমা আছে। দেখুন দুদিকেই এদের এমন একটা অবস্থা, ইমিগ্রেশন ইললিগাল মাইগ্রেশন ইজ এ ইউনিভার্সাল প্রবলেম। কালকে দেখলাম ওই অর্ধশিক্ষিত প্রমোটার, ওই আমেরিকার যে এখন প্রেসিডেন্ট, একটা অর্ধশিক্ষিত প্রমোটার, তার তো বেশি কিচ্ছু না। আমাদের পাড়ায় পাড়ায় এমন প্রমোটার আছে, হাতটা গুটিয়ে বলে কিছু কাজ থাকলে বলবেন আমাকে। তো এই প্রমোটারটি সেও বলছে তাকিয়ে যে the world must worry, Europe must worry about migration. Migration is the biggest enemy. এইবারে বলতে জিনিসটা একটা সর্বব্যাপী আন্তর্জাতিক সমস্যা। আর দ্বিতীয়ত চলে আসা যাক কাজের কথায়, সেটা হচ্ছে যে স্পেশাল ইনভেস্টিগেশন বা ইন্টেন্সিভ রোল যেটা হবে। ইন্টেন্সিভ রোল আমাদেরও করতে হয়েছে। ওই যে সংখ্যা দেওয়া হচ্ছে, এত লোক মারা গেছে, তাদের নাম কাটা গেছে, এত হয়েছে, হতে পারে, হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। লোকে মরে, নাম কাটে না, দুটো জায়গায় গিয়ে চলে যায়, নাম কাটে না, নাম কাটাকাটির মধ্যেই হয়। কিন্তু তার মধ্যে হলো স্বচ্ছতা এবং সততা প্রসেসের। আমি যে প্রথম ইলেকশন সামলালাম, সেই ইলেকশনে প্রথমবার ভদ্রমহিলা দল ছেড়ে এসে একটা নতুন দল করলেন, করে বললেন। তিনি খালি একটাই কথা বলেছিলেন আমাদের, যে আপনি তো ইলেকশন দেখছেন, একটু দেখবেন যেন লোকগুলো ফেয়ার থাকে। ফেয়ার না থাকলে ওনার দল তখন 9টা সিট পেয়ে বেরোয় কী করে? ফেয়ার তো থাকতে হবে। সেখানে আমি বারংবার একটা কথা বলবো, এবার আমার ভয় এই ছেলেগুলো যারা পরপর, ছেলে বলবো না, ঠিক আছে, ভদ্রলোকগুলো যারা পরপর গভর্নর হয়ে যাচ্ছেন, এসব চিফ ইলেকশন কমিশনার হয়ে যাচ্ছেন, এই ভদ্রলোক আমার থেকে প্রায় 14 বছর ছোট হবে, এর ওপর ভরসাটা আমার খুব কম। এ টু পলিটিসাইজড অ্যান আইএএস অফিসার। এর আগেও একজন এসেছিলেন, এর আগের একজন সুনীল কুমার বলে, সেও আমার সাথে কাজ করেছে। দিস ফেলো হ্যাপেন্স টু বি টু পলিটিসাইজড। না হলে কখনোই এরমভাবে বলতেন না, রাতের অন্ধকারে এনআরসি চালু করার চেষ্টা করতেন না। এনআরসি করা উচিত কি না উচিত আমাদের অন্যভাবে বিচার করব। আমি চাই প্রত্যেকটি ডাউটফুল সিটিজেনকে একটা অপরচুনিটি দেওয়া হোক, সে তার কাগজ নিয়ে যেখানে হোক প্রমাণ করার চেষ্টা করা উচিত। এই সংশয়, এই ধোঁয়াটা আমাদের কাটিয়ে দেওয়া উচিত, আমি নিজেও চাই। কিন্তু তার মানে রাতের অন্ধকারে ইন্টেন্সিভ রোলের নাম করে এনআরসি চালু করে দেবো, হতে পারে না। আর কে যেন বললেন এদের মধ্যে, ইনি অমিত শাহ ডান হাত ছিলেন। 370 যখন তুলে দেওয়া হলো, পুরো প্ল্যানিং ইনি করেছেন। আমি ওর দাদা অফিসার হিসেবে বলছি, ওই টাইপের সোজা অফিসার নয়। অতএব আমাদের দুর্দিন আছে। তার মানে এই নয় যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সাঁচিয়ে বলবে বিএলওদের যে দেখে নেব ইলেকশনের পরে। দ্যাট ইজ মিসকন্ডাক্ট, সেটাও আমরা মানব না। দ্য ইলেকশন প্রসেস যদি ফেয়ার হতে হয়,
পলিটিক্যাল পার্টিসদের সেইটুকু স্বচ্ছতা, সেইটুকু সততা তাদের বুকে রাখা উচিত। কারণ প্রত্যেকটি লোক জানে আজকে এদিকে কালকে ওদিকে। আজকে এদিকে আমি যখন এসেছিলাম তখন কংগ্রেসের রমরমা বাজার, কংগ্রেসের মাইক্রোস্কোপ করেও খুঁজে পাওয়া যায় না, টেলিস্কোপ মাইক্রোস্কোপও কোথাও খুঁজে পাওয়া যায় না। পলিটিক্স এটা হবেই, কিন্তু দের মাস্ট বি সাম মিনিমাম ফেয়ারনেস। সেই মিনিমাম ফেয়ারনেসটা যদি হারিয়ে যায়, আর বাংলার ব্যাপারে আবার ফিরে গিয়ে আমি এক কথা বলবো যে দ্য প্রবলেম ইজ নট পরিযায়ী শ্রমিক, দ্য প্রবলেম ইজ বেঙ্গল ইটসেলফ। যেভাবে বাংলার অবনতি হচ্ছে, যেভাবে অর্থনৈতিক, শিক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রে অবনতি হচ্ছে, সেটাকে যদি রোধ না করা যায়, সেখান থেকে যদি উন্নতি না হওয়া যায়, আজকে 22 লক্ষ পরিযায়ী হয়েছে, তার মধ্যে কতখানি বাংলাদেশি আমি জানি না, কালকে 44 লক্ষ হবে। এই রাজ্যে, যে রাজ্য সারা ভারতবর্ষের সবচেয়ে আগে ছিল, সে রাজ্যকে আমাদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের নাগরিকদের সবার হাতে। রাজনৈতিক দলের দিকে বেশিক্ষণ চাইবেন না। নমস্কার। ধন্যবাদ জহরদা। দেখুন, জহরদা প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন বলেই বোধহয় আমি এখানে একটু মনে করিয়ে দিতে চাইব যে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন ভারতীয় রাজনীতিতে বিরোধী দল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অবধারিতভাবে নানা প্রশ্ন তোলে এবং শাসক দল সাধারণভাবে নির্বাচন কমিশনের পাশে দাঁড়ায়। আমি একেবারে সাম্প্রতিক একটা উদাহরণ দিই। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী এই রাজ্যের, এই পশ্চিমবঙ্গের আসানসোলে সভা করতে এসে সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তৃতীয় দফা নির্বাচনের পর বলেছিলেন কোট আনকোট নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। এর জবাব দিতে কমিশনের ফুল বেঞ্চ বসিয়ে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছিলেন তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার VS সম্পদ। আবার দেখুন, যে বিরোধী দল কংগ্রেস এখন সকাল বিকেল কমিশনকে কাঠগড়ায় তুলছে, রাহুল গান্ধী শটান নির্বাচন কমিশনকে কমপ্লিট ননসেন্স বলে দিচ্ছেন, সেই কংগ্রেসই যখন দেশ শাসন করত নির্বাচন কমিশনের সমর্থনে দাঁড়িয়ে বিরোধীদের ধারাবাহিকভাবে একহাত নিত। নরেন্দ্র মোদীর অভিযোগের পরেই পাল্টা পি চিদাম্বরম ওই রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে বিজেপি সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা কাটো করছে, কমিশন যথেষ্ট ভালো কাজ করছে। তাহলে কি আসলে ক্ষমতায় থাকা বা বিরোধী আসনে বসাটাই ভারতীয় রাজনীতিতে যে কোনো ইস্যুতে যে কোনো রাজনৈতিক দলের অবস্থান নির্ধারণ করে? সত্যি কি তাই? এই প্রশ্ন দিয়েই আজকে ওপেন ফোরাম শুরু করব। কে বলবেন? হ্যাঁ, তিলোত্তমা। না, মাইক। না, আমার ধাঁধা দুটো জায়গাতে। একটা হচ্ছে যে এই যে দুটো উদাহরণ দেওয়া হলো, যে ডগ আর একটা হচ্ছে ট্রাক্টর। তো আমি ধরে নিতে পারি যে মৃত ব্যক্তি ভোটার তালিকায় ঢুকলে কেউ একজন সেই ব্যক্তির ভূমিকা নিয়ে ভোটটা দিতে পারেন, কিন্তু ট্রাক্টর বা ডগ বানিয়ে লোকের উপকার মানে লাভ কি? ডগ বা ট্রাক্টর সাথে তো ভোট দেওয়া যায় না। অর্থাৎ এটা হচ্ছে একটা রাজনৈতিক চাল, একটা প্রোপাগান্ডা, যে এই যে কাজটা হচ্ছে SIR, এটা ভুলে ভর্তি। এটা প্রমাণ করতে চাইছে। প্রমাণ করতে কেন? এটা তো হয়েছে, এটা তো হয়েছে। এটা তাহলে কারা কিরকম ভাবে ভোটার তালিকা সরাসরি অভিযোগ করছে এটা তৃণমূল করেছে। আচ্ছা, বিহারের কারা মন্ত্রীর করেছে? সাথে এখানে বৈঠক করেছিলেন, মনে নেই? এই লোক শুনছে কিন্তু। হ্যাঁ, অভিযোগ করছি, অভিযোগ করছি, বিহারে তৃণমূল অভিযোগ করছি, খতিয়ে আরে দেখতে ভাই, হবে, তাহলে ইলেকশন কুকুর কমিশনে বেড়াল এফআইআর করতে হবে। সবাই হয়ে যাবে। সব তৃণমূলই ভোটার প্রকাশ্যে লিস্টে নিয়ে নাম। আসছে আরে, কুকুরের ছবি, ট্রাক্টরের ছবি। শঙ্কু, এটা too much। এটা যে বই দিয়ে দেয়। এক সেকেন্ড শঙ্কু, আমি বলছি, এক সেকেন্ড। সেটা হচ্ছে সমীর দা বলছেন যে বিহারে তৃণমূলের অস্তিত্ব নেই, তুমি বলছো বিহারে তৃণমূল করেছে। দাদা শুনুন না, এখানে সমীর দা confident শুনুন নয়, না, তুমি তৃণমূল সমীর নিয়ে দা এত কনফিডেন্ট confident। নন, কারণ তুমি সমীর দা এখন তো BJP তে। শুনুন না, সমীর দা ওই দিন ওই হসপিটালে যাননি তো কনগ্রাচুলেট করতে কাউকে। আমরা সেই ছবি দেখেছি তো, যে কোথায় বৈঠক হয়েছে, সেটা কতদিন আগে হয়েছে, সেদিন থেকে আমরা মার্কেটে শুনতে পাচ্ছি। আপনি পেছনে চলছেন, ওদের বড় সংগঠন, বুঝুন। আচ্ছা, এবার আমি সুমনদা, এক এক করে please, এক এক করে তার আগে দুজন করে বক্তা আছে, একদম এই সৃজন, খেউড়ের তোমার কাছে জায়গায় যেন আসবো। না যায়। তার আগে আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে সেইটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এটা সংবিধান মেনেই কাজ করবে বলে মনে করা হয়,
কিন্তু যদি বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে গণহারে নাম বাদ যায় তাহলে আদালত হস্তক্ষেপ করবে। আই রিপিট, তাহলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। আজকেই সুপ্রিম কোর্ট এটা বলেছে। এবং সুপ্রিম কোর্ট সাথে বলেছেন যে গণহারে বাদ দেওয়ার জন্য এসআইআর করবেন না, যুক্ত করার জন্য করুন। আমি একটু 1, 2, 3, 4 করে যা যা কথাগুলো এলো বলিনি, আমরা প্রত্যেকে নিজেদেরটা বলতে পারলে আমার ধারণা। 1 নম্বর হচ্ছে যে যেহেতু সুমনদা ওইটা বলেছেন, সুমনদা যদি আরেকবার আমার বলাটা শোনেন তাহলে দেখবেন আমি অনুপ্রবেশ মিথ্যা কথা বা গল্প তা বলিনি। আমি বলেছি যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশের কথা যেটাকে ঘিরে জিগির তোলা হচ্ছে, যে কথা পরে জহরবাবুও বললেন, এইটা গল্প। তুমি অনুপ্রবেশ কেন রাজনীতিকে অ্যাড্রেস করেছো? হ্যাঁ, তার কারণ এই স্কেলে এটাকে আমি বলছি কুনালদা পাকিস্তানের রিইউনিফিকেশন অবধি চলে গিয়েছেন। কথা হলো যে সেন্সাস হয়নি, তো চোখে যা দেখা যাচ্ছে 11 সালের পরে সেন্সাস হয়নি, মার খাচ্ছে হিন্দু, চলে আসছে হিন্দু, সেই হিন্দুর নাগরিকত্ব নিয়ে বিজেপি যথেষ্ট রাজনীতিও করছে, ওখানে মার খাচ্ছে হিন্দু আর চলে আসছে পালে পালে মুসলমান। এইটা ঠিক মিলছে না। আমি সুমনদার কাছে একটা জাস্ট কথা বলবো, সেটা হচ্ছে যে যেহেতু সুমনদা আমাকে জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ে প্যাচে ফেলার চেষ্টা করেছেন, কোনো প্যাচের ব্যাপার আমার না, কথা এটা হচ্ছে যে তথ্য। 13ই শ্রাবণ 1432 হ্যাঁ। আনন্দবাজার পত্রিকার এডিটোরিয়াল, আমার গোটা কথার এসেন্স। জনসংখ্যা হ্রাস পাচ্ছে, এখনই সাবধান হতে হবে। এটা রক্ষণশীল উগ্রবাদী জাতীয়তার চিরকালীন যুক্তি। কেবল ভারতে নয়, বিশ্ব দুনিয়ার সর্বত্র উগ্র দক্ষিণপন্থীর রাজনীতির ধোঁয়া এটা। ট্রাম্পের এক্সাম্পল ইতিমধ্যেই এসেছে, সেখান থেকেই হয়তো মোদিরা শিখেছেন। আমি শেষ কথা বলবো এই পার্টে শুধু, যে ঠিকই কেরালা সরকার বা জ্যোতি বসুর কথা উঠে এলো, তারা না স্কুল কলেজ হাসপাতালের নামে ভোট চান, তারা অনুপ্রবেশ ধরে দিয়েছি বলে ভোট চান না। প্রবলেমটা হয়ে যাচ্ছে হ্যাঁ, যে কথা কিন্তু জহরবাবু পরে তারা- বললেন। আমি রিপিট করি, কেরল পুলিশ একই রকম ভাবে প্রেস কনফারেন্স করে বলছে অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ জঙ্গি, এবং সেই জঙ্গিদের রুট কজটা বলছে যে এই পশ্চিমবঙ্গ রাজ্যে তারা সীমান্ত পেরিয়ে এসেছে এবং এই রাজ্যে নকল নথি তৈরি করেছে। হতেই পারে। এটা আমার কথা নয়, একদমই কেরল ঠিক। পুলিশের ঠিকই তো, ওই যে প্রেস কনফারেন্স। মোহাম্মদ ইমরান তৃণমূলের রাজ্যসভার মেম্বার ছিলেন, সিমির সাথে তার যোগাযোগ ইত্যাদি ইত্যাদি অনেক আছে বোধহয়, তো ওইগুলো তো ছিলই, আছে। আবার কাশ্মীরে বিজেপির নেতা আইটি সেলের প্রধান, সে লস্করের জঙ্গি, তাও পাওয়া গেছে। কথাটা তা না, পয়েন্টটা হচ্ছে কি, মানে এসেন্সটা হচ্ছে যে যেই আমি অনুপ্রবেশ যেটা আসলে ট্যাকল করা যায় কিন্তু সেটাকে আউট অফ প্রপোর্শন ফুলিয়ে ফাঁপিয়ে ইস্যু হিসেবে প্লেস করছি, তার ভিত্তিতে রাজনীতি হচ্ছে, বাঙালি অবাঙালি ইত্যাদি করার সুযোগ হচ্ছে। মাঝখান থেকে যেটা হচ্ছে স্কুল কলেজ হাসপাতাল শিক্ষা স্বাস্থ্য, আমি আবার আমার এই কথা প্রশ্নগুলো repeat বাদ করব পড়ে যাচ্ছে। যে 1999 সালে যদি জ্যোতি বসুর কাছে ওটা এমন বড় ইস্যু হয় যে হাসিনার সঙ্গে প্রথম সাক্ষাতে বলেন যে এটা মারাত্মক সমস্যা দেশের এবং রাজ্যের, ঠিক। তাহলে সহজে অনুমেয় যে 2025-এ আমরা বসে আছি। কিন্তু 2021-এ জ্যোতি বসু, হ্যাঁ। তারপরে যখন আমি মানে সুমনদা আমার যেটা বলা, 2021-এ জ্যোতি বসু বেঁচে নেই। 2001-এ হ্যাঁ। সরি তার জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য 2001-এ রাজনীতির ইস্যু অনুপ্রবেশ হবে না, তা নিয়ে ভোট লড়েননি। আমি এখানে আমার তোমার সঙ্গে কথাটা agree এইখানে করছি। যে বিজেপি Agree করছি, কিন্তু এই ইস্যুটাকে এতটাই গুরুত্ব দিয়েছে অবশ্যই। সোনালদা। আমি একটা কথা বলবো, একটা জাস্ট একটা, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী হিন্দু হোক, মুসলিম হোক, অন্য যে কোনো একদম। ধর্মের হোক, সে অনুপ্রবেশকারী, সে অনধিকার চর্চা করছে এই দেশে, এটাই মূল কথা। কথাটা আমার, দেখো এটা বিজেপি মানে তো, তাহলে ওরা শরণার্থীদের জন্য না এত না না লড়ছে কেন? এক মিনিট, আমি জাস্ট সৃজনের প্রসঙ্গতে প্রথম কথাটা বলি যে আজকে যেখানে রিইউনিফিকেশন অফ পাকিস্তান ইজ আ পসিবিলিটি, সেখানে যদি 5 জন অনুপ্রবেশকারী হয়, সেই 5 জনের ইম্প্যাক্ট অন ন্যাশনাল সিকিউরিটি ইজ ইমেন্স। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমরা আংশিকভাবে এখানে সুপ্রিম কোর্টকে ইন্টারপ্রেট করছি। সুপ্রিম কোর্ট যে কথাটা প্রতিবার ইলেকশন কমিশনকে বলার চেষ্টা করছে যে ইলেকশন কমিশনকে আমাদের দেশের প্রাইমারি আইডেন্টিফিকেশন ক্রাইটেরিয়াগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের আধার কার্ডকে অ্যাকসেপ্ট করতে হবে, আধার, ভোটার ভোটার এবং আইডিকে রেশন, এই অ্যাকসেপ্ট তিনটে করতে তো হবে। এবং বলতে। আজকে যদি সুপ্রিম কোর্ট ইন দ্য স্ট্রিক্টেস্ট পসিবল ওয়ে ইলেকশন কমিশনের ওপর যদি এটা ইম্পোজ না করেন, দিস উইল বি দ্য সেকেন্ড ফেলিয়ার। প্রথম ফেলিয়ারটা কোথায় হয়েছে? আমরা আমেরিকার কথা বললাম, যখন 6 দিন ধরে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় তাণ্ডব হয়েছে, যখন আমেরিকান ইমিগ্রেশন ঘর থেকে ঘরে গিয়ে একটা হিসপ্যানিক ডায়ালেক্ট স্পিকিং মানুষকে ঘর থেকে বার করে এনে হেনস্থা করেছেন, দ্য জুডিশিয়ারি কেম ডাউন
and limited the powers of the police, সেখানে has been the singular failure of Indian judiciary. At the very point of time, যখন দিল্লিতে হোক, মুম্বাইতে হোক, গুজরাটে হোক, যদি একটা ইন্ডিকেশন হয়ে থাকতো যে আমরা মানুষের বাড়ি গিয়ে ভাষার ভিত্তিতে তাদের ইন্টিমিডেট করছি, there should have been clear cut instructions on ইউএসএতে কোন গ্রাউন্ড ইন্টারভিন করেছিল ফর কন্ট্রাভেনশন অফ 4th অ্যামেন্ডমেন্ট, ভারতবর্ষে কোন গ্রাউন্ডে ইন্টিমিডেট করা উচিত ছিল। আমরা বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ হিউম্যান এক্সিস্টেন্সকে আমরা দিইনি। সেখানে এই যে একটা আধ্যাত্মিক সাইলেন্স সুপ্রিম কোর্ট মেনটেন করছে, ইট ডাজ নট বিফিট সুপ্রিম কোর্ট। কুনাল, আচ্ছা আমি আমার কুনালদার কাছে একটা প্রশ্ন। থার্ড পয়েন্ট, কুনালদার supplementary করুন। তুমি সাপ্লিমেন্টারিটা পরে করবে, নো দ্য কনস্টিটিউশন ফার্স্ট অ্যান্ড দেন সাপ্লিমেন্ট। তারপরে তোমাকে বলতে হবে, আজকে প্রশ্ন করি ন্যাশনাল মিডিয়ার উপরে, যেখানে বাংলা পরিযায়ী শ্রমিক, বাংলা ভাষাভাষী ইনসিডেন্টগুলো আজকে মুহূর্তের মধ্যে ন্যাশনাল মিডিয়াতে একটা আইটেম নাম্বারের মতো প্রকাশিত হচ্ছে। 15,000 ভারতবাসীকে ইউএসএর থেকে ডিপোর্ট করা হয়েছে, ইকোনমিক অফেন্ডার। সেই 15,000 ডিপোর্টি, যাদের মধ্যে 70% 3টে রাজ্যের থেকে আসে, আজকে কেন সেই নিয়ে ন্যাশনাল মিডিয়া? না কুনাল, এখানে আই এম অ্যাবসলুটলি ইন এগ্রিমেন্ট যেটা বললো যে দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি হ্যাজ লার্জলি ফেলড, বাট কয়েকটা জায়গায়, আমি দুটো জায়গায় বলছি, দিল্লির জয়হিন্দ কলোনিটি কোর্টের জন্য আটকানো That is হয়েছে। John, One that small is a case. partial One intervention. partial Fundamental rights in Indian and constitution and এর the Gujarat intervene করা High উচিত Court, ছিল। Gujarat High Court supported the inhuman eviction with Absolutely. bulldozers, defying the Supreme Court's orders. আপনি judiciary যে chaos টা যখন চলে গেছে, যখন যে তারা ঠিক করবে যে দেখুন, গাধা হয়ে যখন কে উত্তর ইউনাইটেড করবে, স্টেটসে কেউ উত্তর যখন দেবে না। ট্রাম্প এবং গভর্নর অফ ক্যালিফোর্নিয়ার সঙ্গে বিতর্ক হচ্ছে, সেখানে জুডিশিয়ারি ইন্টারভিন করে বলল, শাট আপ, ইউ আর ইন্টারফিয়ারিং উইথ দ্য 4th অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইউএস কনস্টিটিউশন। সেই- আমাদের জুডিশিয়ারির মেরুদণ্ড আজকে মেরুদণ্ড কোথায় গেল? থাকলে তো আজকে এই অবস্থায় হতো না। একদম আমার কুনালদার কাছে প্রশ্ন, এক লাইনের প্রশ্ন। কুনালদার কাছে আমার প্রশ্ন যে হঠাৎ 2 বছর আগে দেখা গেল এই রাজ্য সরকারই বেআইনিভাবে দুর্নীতি করে কাউকে ভোটার কার্ড আর আধার কার্ড দিয়ে দিয়েছে, সেটা আপনি কি করবেন? সেটা সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা ভুল, এটাই তো রেগুলার ভুল, এটাই তো বাংলায় হচ্ছে। আপনি একটা বলে বার করে দিচ্ছেন আচ্ছা, তৃণমূলকে। আমি একদম দ্বিতীয় বক্তা ছিলাম, একটু বলি। প্রথম কথা হচ্ছে, সুমনদা, আমরা তৃণমূলের যারা দুজন প্রতিনিধি হয়তো একটু বেশি সময় নিয়ে ফেলেছি। এখন বিষয়টা হচ্ছে, আমরা দুজন বলছি, বিজেপিরও দুজন বলছে। ধরুন তিলোত্তমাদির কাছে এক্সপেকটেশন ছিল তিনি আম্পায়ারের রোল প্লে করবেন, তিলোত্তমাদি প্লেয়ারের রোল প্লে বলছি। আমি বলছি তিলোত্তমাদি আম্পায়ারের রোল প্লে করতে গিয়ে কোথাও প্লেয়ারের রোল প্লে করবেন। আমি কেন বলছি? আমার ব্যক্তিগতভাবে কারো সম্পর্কে কিছু না, আমি স্টেটমেন্ট নিয়েই কথা বলছি। তিলোত্তমাদি এতগুলো কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম রীতিমতো তাকে উদ্ধার করে দিলেন, তার এই ওই সমস্ত কথা বললে, কিন্তু একবারও কেন্দ্রের সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের হাতে বাঙালি নির্যাতন নিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ একটা ক্রিটিসিজম করলেন। 1 নম্বর। তৃণমূল করে না। 2 নম্বর কথা, 2 নম্বর, শঙ্কুদা প্লিজ সব প্রোগ্রাম বলে নিন, তুমি তোমার টাইমে বলো, মাইকটা নামিয়ে রাখো, শুনে নাও। আমি তো ওপেন সেশন, তিলোত্তমাদিকে বিজেপিকে 16 মিনিট দেওয়ার পর ওপেন তিলোত্তমাদিকে টাইমিং দিয়ে ডিফেন্ড করার দায়িত্ব দেবেন। তোমাদের হয়। রাখো না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে, দেখুন তিলোত্তমাদি অনেকগুলো কথা বললেন, তার মধ্যে একটা কথা বললেন শুরুতেই, রাজ্য সরকার কি করছে, মিছিল করে কি হবে। আমি দিদিকে শুধু বলতে চাই, এই যে যাদেরকে ছাড়িয়ে আনা যাচ্ছে, যারা ফেরত আসছেন স্টেটে, তাদেরকে ছাড়িয়ে আনা যাচ্ছে কিন্তু স্টেট গভর্নমেন্টের ইন্টারভেনশনের জন্যই। ফলে পলিটিক্যালি, রাজনৈতিকভাবে একটা প্রেশার ক্রিয়েট করা যেমন রাজনৈতিক দলের কাজ, সেই মিছিলটা যেমন আমরা এনআরসির সময় করেছিলাম, আজও করছি, তেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতেও গভর্নমেন্ট করছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তিলোত্তমাদি বললেন আগে তো কই এরকম হয়নি, এখন কেন শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরই কেন শোনা যাচ্ছে। আমি তিলোত্তমাদিকে জিজ্ঞেস করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এসছেন, আজকে হচ্ছে 2023-24 পেরিয়ে আমরা 25। মমতা ব্যানার্জির এত বছরে কি এমন ছিল না যেটা বলুন তো এখন ছিল বা আগেও ছিল না?
সেটা হচ্ছে কেন্দ্রে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এসছেন 2014 সালে, যেটা আগেও ছিল না। এই নরেন্দ্র মোদী অমিত শাহ আসার পর এমন অনেক কিছু করেছেন যেগুলো আগে বিজেপিরও অন্য কোনো গভর্নমেন্ট করেননি। ফলে কেন এখন হচ্ছে তার কারণটা নরেন্দ্র মোদী অমিত শাহ, নট স্টেট গভর্নমেন্ট। তৃতীয় বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রীকে কেন বলতে হয় আমি ব্রাহ্মণের মেয়ে। এখন মুখ্যমন্ত্রীকে কেউ আঙুল দেখিয়ে যদি তার নামটা পাল্টে মমতাজ বেগম বলেন, তখন তার আসল পরিচয়টা তাকে তাদের উদ্দেশ্যে দিতে হয়। এটা কোনো কারণ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেচে বলেন না। তৃতীয় বক্তব্য হচ্ছে আপনি লাস্টে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের আর্থিক ভিত্তি নষ্ট করে দিয়েছে। আপনি এটা কোন তথ্যের ভিত্তিতে বললেন দিদি, একটু যদি সেই সোর্সটা উল্লেখ করেন। কারণ বামফ্রন্ট যখন সরকার ছেড়ে যায় তখন রাজ্যের জিএসটিভি যদি কোটিতে দেখি তাহলে প্রায় 5 লক্ষ কোটি টাকা, আর লাস্ট অনুযায়ী সেটা এখনও 24-25-এরটা আসেনি, তার আগেরটা যদি বলি 18 লক্ষ কোটি টাকা সংখ্যায়, 5 লক্ষ কোটি ভার্সাস 18 লক্ষ কোটি। এবং রাজ্যের দেনা যেটা জিএসডিপি ডেট রেশিও ছিল 40%, সেটা আমরা কমিয়ে 36% আনতে পেরেছি। উল্টো দিকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সময় 2014 সালে গোটা দেশের ঋণের বোঝা ছিল 55 লক্ষ কোটি, আর আজকে সেটা বেড়ে 1,75 মানে 175 লক্ষ কোটি, 55 কোটি টাকা। ফলে কারা উন্নতি করছে তাদের হাত ধরে তিলোত্তমাদি, অবনতি। আপনি তিলোত্তমাদি বলবেন, আমি তার আগে দেবাংশুর হিসেবের প্রতি নোট অফ ডিসেন্ট জানিয়ে রাখলাম। না কথা হচ্ছে যে একটু বিধানসভার তথ্য আরে তোমাদের যাকে বলেছে সে উত্তর দিতে হবে। শঙ্কু, অগ্নিমিত্রা। দেবাংশুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এতটা এক্সপ্লেনেশনের জন্য। আমার খুব বেসিক কয়েকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে এখানে যে আলোচনা হচ্ছে সেই আলোচনার ভিত্তিতে প্রশ্ন যে আজকে এই যে এসআইআর হচ্ছে, কেন তৃণমূল সরকার এর সর্বৈব বিরোধিতা করছে? তাদের ভয়ের জায়গাটা কোথায়? আজকে যদি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এত কিছু করেছেন যেটা দেখে নাকি বিজেপি গভর্নমেন্ট শিখে দেশ চালাচ্ছেন, তাহলে আজকে মমতার ভয় কি? আজকে তৃণমূলের ভয়ের জায়গাটা কোথায়? কেন তারা বলছে যে 2024-এর পর থেকে তাদের তথ্য নেওয়া হবে? কারণটা দিদি আমি আপনি উত্তরটা দিচ্ছি, ভয়টা কোথায়? ভয়টা কোথায় আমি বলি। যে জিএসটির হিসেব বা এই ধরনের তথ্য কিন্তু সমস্ত সমস্যার ব্যাখ্যা দিতে পারে না। উত্তরবঙ্গের চা শ্রমিকদের কি অবস্থা? আমি রিপিট করব, উত্তরবঙ্গে যেখানে চা বাগানগুলো একটা বিরাট অর্থকরী জায়গা নিয়েছিল এক সময়ের ভারতবর্ষে, সারা পৃথিবীতে যেখানকার চা রপ্তানি হতো, আজকে কেন সেখানে একটার পর একটা চা বাগান বন্ধ? শুধু তাই নয়, যেখানে 2-4টে চা বাগান খোলা, সেখানে শ্রমিকদের কতটা শোষণ করা হচ্ছে সেই আইডিয়া কি আছে? অ্যাবসলিউটলি আছে দিদি। আমি একটা কথা শুধু আপনাকে বলি, আজকে এই যে চা বাগানের শ্রমিকরা, অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ চা বাগানের শ্রমিকরা দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে 68 টাকা প্রতিদিন পেতেন, আজকে সেটা দিদির সরকার বাড়িয়ে 208 টাকা করেছেন। উল্টে কেন্দ্রীয় সরকার যে চা বাগানগুলো খুলবেন বলেছিলেন সেগুলো খুলতে পারেননি। আর দিদি আগের আপনার একটা ছোট্ট বলে দিই, এসআইআর আমাদের কি আপত্তি। আচ্ছা দিদি আমি একটা কথা বলছি, আমি আবার ওই প্রিভিলেজ ক্লাসের কথাটায় আসি। অনেকের সুবিধা, যে ছেলের আজকের দিনে 2003-এর পরের তার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট, একজনকে জন্ম প্রমাণপত্র দিতে হবে। আচ্ছা আপনি দিদি বলুন, এই যে ধরুন ঘাটালে বন্যা হয় প্রত্যেক বছর, উদয়নারায়ণপুরের দিকে বন্যা হয়, পত্রিকা আনন্দবাজার পত্রিকাতেই ছবি দেখি প্রত্যেক বছর, মা তার সন্তানকে মাথায় ঝুড়ি করে নিয়ে প্রাইমারি স্কুলে হয়তো শেল্টার নিতে যাচ্ছে। দিদি ওই মা ঝুড়িতে করে তার সন্তানকে নিয়ে যাবে না তার দাদুর বার্থ সার্টিফিকেটটা নিয়ে যাবে? এটা আপনি একটু বলবেন দিদি। ফলে সেই মা যদি দিনের শেষে, কারণ বিহারের যে ডেটাটা দেখেছেন তো, বিহারে 9% লোকের থেকে ফর্ম কালেক্ট করতে পারেনি, সেটা ডিভিশন দিয়েছে যে 22 লাখ, ঠিক কথা, এক বছরে 22 লাখ মরে গেছে। আপনি বিশ্বাস করেন দিদি? ঠিক, তাহলে যদি এক বছরে 22 লাখ লোক মারা যেতে পারে, যদি অর্থনৈতিকভাবে এতটাই সমৃদ্ধ হয়ে উঠেছে, তাহলে কেন বছরের পর বছর বিভিন্ন জায়গাতে এত বন্যার জল আটকে থাকে? কেন তার ব্যবস্থা নেওয়া হয় না? আজকে যে কোনো রাস্তায় দেখুন, কলকাতা শহরের অবস্থা দেখুন, গাড়ি চলে যাচ্ছে, লোকে বাইক নিয়ে পড়ে যাচ্ছে। কেন? আমি একটু প্রশ্ন করতে চাই। আমার একটা প্রশ্ন আছে। ভারতবর্ষ নাকি বিশ্বের 4র্থ বৃহৎ অর্থনীতি, 4th লার্জেস্ট ইকোনমি। কে বলছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে কেন আবার উল্টো দিক থেকে তিনিই বলছেন 81 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয়? না রেশন তো দিতেই হবে। যারা নিচের স্তরে আছেন তাদের দেবেন না। এই দাঁড়া বলতে দে, মানে দাঁড়িয়ে বলবো 65% মানুষ আপনি কি বিলো বলছেন? পভার্টি লেভেলে। অদ্ভুত প্রশ্ন। কোন উন্নয়ন? নীরব কেন? আচ্ছা প্রথম উত্তরটা দিন। আমি একটু প্রশ্ন উত্তরটা করতে দেশের চাই। মানুষ জানতে চাইছে। আজকে তৃণমূলের যারা প্রতিনিধিরা এসেছেন, আমাদের এত আলোচনা হলো সুমন, কিন্তু আজকে মেইন যে বিষয়, আমি সেই বিষয় নিয়ে তাদের স্ট্যান্ডটা জানতে চাই। এই যে এত বাঙালি রশ্মিতার কথা বললেন, কিন্তু অনুপ্রবেশকারী নিয়ে আপনাদের স্ট্যান্ডটা কি? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো এই বিষয়ে কোনো কথা বলছেন না। দ্বিতীয়ত হচ্ছে বাঙালির যে অস্মিতার কথা, সেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা
ওই শান্তিনিকেতনে যে ধূলিসাৎ করা হলো সেই বিষয় নিয়ে আপনাদের কি মত? উৎপল দত্তর বাড়ি। আজকে এই যে বাংলা ভাষার যে আন্দোলন, তার অ্যাম্বাসেডর কি অনুব্রত মণ্ডলকে করেছেন? আজকে আমি আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার না, আমি কথা বলি না, আমার প্রশ্ন শেষ হয়নি। অভিভাবক আজকে এত ঠিক না, ওরা- স্ট্যান্ডটা ক্লিয়ার করুন না, অনুপ্রবেশকারীদের রাখবেন কি বের করে দেবেন? কাজটা তিনি করছেন। আপনারা স্ট্যান্ডটা ক্লিয়ার করুন না। দ্বিতীয় নম্বর, তৃণমূল কংগ্রেস হ্যাঁ কি না বলবেন তো? আমার প্রশ্ন তো আরে শেষ স্ট্যান্ড বলবেন যে অনুপ্রবেশকারীদের বের করে দেবো, নাকি রাখবো? স্ট্যান্ডটা ক্লিয়ার করুন। প্রতিষ্ঠিত হচ্ছে যে সিলেক্টিভ অ্যামনেসিয়া, একদল অনুপ্রবেশ আর একদল বাঙালি অস্মিতা। এতই যদি অত্যাচার হচ্ছে, আরে তার মানে আপনারা বাংলাকে কাশ্মীর বানাতে চান? এক এক করে। বারবার পেহেলগামে চলে যাচ্ছেন, কাশ্মীরে চলে যাচ্ছেন, কাশ্মীরের যে দাদা, সমস্যা, SIR এর আগে মাছের বাজার হওয়ার আগে থামাবো। এই প্রশ্নটা কংগ্রেস অমিত সরকার শাহকে থাকতে করুন। হয়েছিল। হলো। এই প্রশ্নটা আজকে অমিত SIR শাহকে হবার করুন। পরেও, এতবার আবার হবার পরেও, বলছি আপনাকে, 2003 এই সালে প্রশ্নটা last অমিত SIR শাহকে হয়েছে। দিয়ে করুন। কেন মমতা বেশ, ব্যানার্জি বেশ, কিছু বেশ, করেননি? তার কারণ আজকে border দেবাংশু security force-এর কাজ দেবাংশুর থেকে। কাছে আমার প্রশ্ন, যাচ্ছেন, দেবাংশু যাই হোক। এত অত্যাচারের কথা বললে, কিন্তু আমি শুনেছি দেবাংশুর বাবা উনি গুজরাটে কাজ করেন। দিদি তো আপনি সেই সুকান্ত দা আপনাদের দুজনের কথা একটু বলে দিই। প্রথম না, কথা, না, আমার বাবা এই- 1.5 বছর আগে চলে এসেছেন, এত- এমনি এসেছেন, না, না, কিন্তু তার আগে আমি কাজ একটা কথা পেয়েছেন, বলি। কাজ পেয়েছেন? আমার বাবা এক এত সেকেন্ড এখানে অত্যাচার সরকার কাজ কথা দিয়েছে? বলছেন। একটু কি বলে কাজ দিই। দিল? আচ্ছা, দাদা, কালকে দেখা আজকে করতে হবে। পরিযায়ী দুজন শ্রমিকদের বিজেপি কথা একসাথে বলা বলবো। হচ্ছে। এক সেকেন্ড। মমতা এটা ব্যানার্জি বলবো না। বলেছিলেন, বাবা আমায় প্রশ্ন করেছে, পরিযায়ী- দিদি বলে দিই, বাবার কথাটা বলে নি, আমি জিজ্ঞেস করলে তো কথাটা শেষ এটা আমার বলে রাখা দরকার। পরিযায়ী পার্সোনাল ম্যাটার তো, শ্রমিকরা পার্সোনাল ম্যাটার তো। ফিরে যাবে দিদি, না, হলো, ফিরে হলো, যাবে না প্রশ্নটা 2000 প্রথম কথা, কোভিডের পরে। প্রথম কেন কথা। ফিরে গেছে? এক সেকেন্ড। আজকে আবার করে কেন বাবারটা বলা বলেনি, হচ্ছে? জিজ্ঞেস করছে তো। প্রথম কথা, আমার বাবার কোম্পানি সিপিএম 1977 সালে ক্ষমতায় আসার পর 1978 সালে হাওড়া শালকিয়া থেকে উঠে গুজরাটে চলে যায়। আমার বাবারা তখন এইখানে কাজ করতেন, এতটা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন যে কোম্পানি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাবাদের যে 4 জন সুপারভাইজার তারা সবাই গুজরাটে শিফট করে যান। সেই কাজ বাবা আজও করছেন। 2 নম্বর বক্তব্য, এই যে সুকান্তবাবু আর আপনি প্রায় বলেন তো আমার বাবাকে কেন, আমার বাবার বয়স এখন 74, গত বছর বাবা দেখো, এসেছেন। কোম্পানি সব আমি গুজরাট তৃণমূল কংগ্রেস করি বলে আমার বাবাকে 70 বছর বয়সে কোনো চাকরিতে ঢোকাতে পারবো এই ম্যাজিকটা আমার জানা নেই দিদি। আর তৃতীয় বক্তব্য, একটা কথা জাস্ট বলে দিই, দিদি বক্তব্যের সময় একটা কথা বলেছেন যে বিএসএফ 500 কিলোমিটার বর্ডারের জন্য জমি চেয়েছে, জমি। রাজ্য সরকার দেয়নি। এটা কিন্তু আপনারা একটু অসত্য কথা বলেন। পুরো সত্যি। কেন বলছি আমি কথা? পুরো সত্যি। কবে যাবে? দাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে দিও না, কবে বলে যাবে? বলেনি সরাসরি Music বলছি, পরে কবে বাজাও। দেখতে যাবে? আমি বলছি স্বরাষ্ট্রমন্ত্রী আরে দাদা, কারণটা বলতে কলকাতায় দাও, এসে দাদা, দাঁড়িয়ে কারণটা বলেছেন, explain করতে দাও, বলে দিচ্ছি। 500 কিলোমিটারের উপর শুধু নয়, আচ্ছা, শুনে নাও। 36টা চিঠি দিয়েছেন। আচ্ছা, ঠিক। আমার বক্তব্য 1 আরে ঠিক আছে, কিলোমিটার শুনে নি, বলে দিচ্ছি, বলে দিচ্ছি। 1 কিলোমিটারের জমি আরে কেন শুনে নাও, সুরক্ষিত শুনে নাও। থাকবে? শঙ্কুদা, শঙ্কুদা, বড় বড় দাদা, কথা। দাদা, বেশ, পেহেলগামের বেশ, জন্য তো বেশ, আপনাদের- এইবার আমার দাঁড়িয়ে আপনার জানতেই জঙ্গিদের হবে। জন্য আপনাদের কান্না বেরিয়ে আসছে। আপনি দেশদ্রোহের এখানকার অভিযোগ বলুন। করছেন। আপনি তৃণমূলকে তো এখানকার বের আচ্ছা, করা বলুন। উচিত। বলুন। শঙ্কুদা, আমি পশ্চিমবঙ্গের শঙ্কুদা, কথা বলুন। আমি 30 সেকেন্ড চাইছি প্লিজ। না, না, আমি 30 সেকেন্ড নিয়ে আমি আমি 30 কখন সেকেন্ড, বলবো? আমি অগ্নিমিত্রা দিতে আমি কি বলার কেন সময় আমি পাবো না? 1 মিনিটও আর কাউকে দিতে রাজি নই। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই তর্ক যতদিন রাজনীতি থাকবে, যতদিন ভোটের রাজনীতি থাকবে, যতদিন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেখানে নির্বাচন কমিশন নির্বাচন করবেন, এই তরজা চলতে থাকবে। দেখুন, শচীন্দ্রনাথ সেনগুপ্তর নাটকে সিরাজদৌল্লার সংলাপ ছিল, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিতে আজ সত্যিই বাংলা দুর্যোগের মুখোমুখি। একদিকে বাংলাভাষীদের নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে বেআইনি অনুপ্রবেশের বিপদ একই সঙ্গে এই পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে। আর এই বিপদের গুরুত্বই হারিয়ে যাচ্ছে রাজনীতির গোয়াজিউলাইকে, যেখানে রাজনৈতিক দলগুলো শুধু নিজেদের সুবিধে অনুযায়ী ইস্যু বেছে নিচ্ছে। আবার বলছি, আমরা চাই অবৈধ উপায়ে এদেশে ঢুকে পড়া প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হোক। আবার পাশাপাশি স্রেফ অপছন্দের বশে, সন্দেহের বশে বা সংকীর্ণ প্রাদেশিকতার বিষে আক্রান্ত হয়ে এদেশের একজন বৈধ নাগরিককেও যেন দেশের কোনো প্রান্তে হেনস্থা হতে না হয়। আর এটা অনুরোধ, আর্জি বা প্রার্থনা নয়, 10 কোটি বাঙালির দাবি, একযোগে দাবি। শুভরাত্রি।